मृत्युर्मयाम् असनिलय प्राप्ते च जीवननाशमन्त्रसंहिते व्याप्तानि जीवननाश मन्त्रसंहिते व्याप्तानि व्याप्तानि अगनर्म विलुप्तो पावरी शी अनलम सोऽहं अहं दानवश्चय कस्यत सोऽहं अहं दानवश्च कस्यत कस्यत নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই নতুন একটি গল্পে। অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের নিবেদন আশা করি আপনারা সকলেই জানেন, আপনাদের বহুল প্রতীক্ষিত দুর্গাবাহন সমাজপতি সিরিজের তৃতীয় গল্প বিপ্রজিৎ ধরের কলমে অসুর। দুর্গাবাহন সমাজপতি সিরিজটি আপনাদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় সিরিজ এবং এই সিরিজের বিভিন্ন মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার গল্পগুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ। আজকের গল্পের নাট্য রূপান্তরে রয়েছে শুভঙ্কর, গল্পের নির্দেশনা এবং সূত্রধার আমি রমাকান্ত। আজকের গল্পের গল্প পাঠে রয়েছে সৌরভ এবং গল্পের প্রধান চরিত্র তথা দুর্গাবাহন সমাজপতির চরিত্রে আরও একবার আড্ডাবাজ অডিও স্টোরিজ থেকে প্রদীপ্ত। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক দুর্গাবাহন সমাজপতি সিরিজের তৃতীয় মাইথোলজিক্যাল অ্যাকশন অ্যাডভেঞ্চার, যার নাম অসুর। বৃষ্টিটা এখনো হয়েই যাচ্ছে। আজ 3 দিন হলো এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে অবিরাম ধারায়। নিজের ছোট কুঁড়ে ঘরের দাওয়ায় বসে বিড়ি ফুঁকতে ফুঁকতে এই কথাগুলোই ভাবছিল সনাতন ডোম। আজ প্রায় 3 দিন হতে চলল এই বৃষ্টি বাদলায় শ্মশানে কেউ বডি নিয়ে আসেনি। মেজাজটা খিঁচড়ে আছে ওর। দামোদরের তীরে এই শ্মশানে কেউ বডি নিয়ে আসলেই ওর ইনকাম। দাহ কার্যের জিনিসপত্র আর কাঠ বিক্রি করে ওর বউ কমলি। আর বাবুদের সেবার জন্য তরল ওষুধেরও ব্যবস্থা থাকে। আর চিতা সাজানো থেকে বডি ছাই হলে নাভি কুণ্ড খুঁজে দেওয়া অবধি সব করে ও। হ্যাঁ, টাকাও একটু বেশি নেয় বটে, কিন্তু কেউ বলতে পারবে না যে ও কাজে একটুও গাফিলতি করে। তবে এই বর্ষার সময় একই লোকজন, ওর ভাষায় অবশ্য পার্টি বেশ কমই আসে। আর গত 3 দিন ধরে তো একটাও আসেনি। এদিকে বর্ষায় ঘরে জমিয়ে রাখা কাঠ স্যাঁতস্যাঁতে হতে শুরু করেছে। কয়েকটা মাটির হাঁড়ি ইঁদুরে ভেঙেছে। আজকালের মধ্যে একটা পার্টি না আসলে মুশকিল। বসে বসে এসব আকাশ পাতালই ভাবছিল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল,
হরিনাম কানে আসতেই চিন্তার খেই ছিঁড়ে গেল ওর। দাওয়া থেকে একটু বেরিয়েই দেখতে পেল এই মুষলধারে বৃষ্টির মধ্যেও প্রায় 10-12 জন লোক একটা মরা খাটিয়া চড়িয়ে নিয়ে আসছে। কোমরের গামছাটা দিয়ে ধুতিটা একটু ভালো করে ঝেড়ে নিল। চট করে ভেতরে ঢুকে মুখটা একবার গামছায় মুছে কপালে একটা সিঁদুরের টিপ করে নেয়। কুলুঙ্গিতে রাখা মা কালীর পটের সামনে একখানা ধূপকাঠিও জ্বালিয়ে দেয়। তারপরে বাইরে এসে লোকগুলোর আসার অপেক্ষা করে। লোকগুলো একটু পরেই এসে পড়ে। ওরা সনাতনের মাটির কুঁড়েঘরের দাওয়ার সামনে খাটিয়া নামিয়ে রেখে দাঁড়ায়। ওদের দেখে একটু অবাকই হয় সনাতন। লোকগুলো কেমন সব মুষ্ণ জোয়ান টাইপ চেহারা, প্রত্যেকেই কেমন চুপচাপ আর গুরুগম্ভীর। কারোর মুখে কোনো শোক বা দুঃখের লেশ মাত্র নেই, বরং কেমন একটা থমথমে চেহারা ওদের। তুমি ডোম এই শ্মশানের? ওদের মধ্যে একজন এসে সনাতনের সামনে দাঁড়ায়। হ্যাঁ বাবু, আমি। তা বাবুরা কি ডাক্তারের কাগজ এনেছেন? ওর সামনে দাঁড়ানো লোকটা মুখে একটা হালকা কাপড় জড়িয়ে রেখেছিল। এবার আস্তে আস্তে করে মুখের কাপড়টা সরায়। প্রচণ্ড ভয়ের সঙ্গে শব্দটা ওর মুখ থেকে বেরিয়ে আসে। ওর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ততক্ষণে চাদরের আড়াল থেকে একটা বোঝালি বের করেছে। কাগজ চাই? অদ্ভুত ফ্যাস ফ্যাসে আর ভাঙা কণ্ঠস্বর লোকটার। লণ্ঠনের ম্লান আলোতেও লোকটার দুই চোখের চাহিনিতেও রীতিমতো ভয় কাঁপতে থাকে সনাতন। ও ততক্ষণে ওখান থেকে পালাতে পারলে বাঁচে। কোনো কথা না বলে ও ঘরে ঢুকে কাঠ বের করার জন্য। এই কুঁড়ে ঘরের দুইখানাই ঘর। তার একখানায় ও আর কমলি থাকে, আর পাশের ঘরে রাখে মরা পোড়ানোর জিনিসপত্র। কখন যে দুজন লোক নিঃশব্দে ওর পেছনে এসে ঘরে ঢুকেছে ও টের পায়নি। পেছনে ফিরতে লোক দুটোকে দেখে রীতিমতো আঁতকে ওঠেও। কতটা কাঠ নেবেন বাবু? সবটাই। ওকে একরকম ঘর থেকে বের করে দিয়ে ওরা 4-5 জন ঢুকে পড়ে ঘরের মধ্যে। হাতে হাতে বের করে আনতে থাকে কাঠগুলো। অবাক হয়ে দেখে সনাতন যে ওই ভারী ভারী কাঠগুলো কি অক্লেশে ওরা বের করে আনছে। মুহূর্তের মধ্যেই ওর ঘরের একটু দূরে একটা কাঠের স্তূপ যেন জমে ওঠে। ও অবাক হয়ে দেখে যে লোকগুলো শ্মশানে মরা পোড়ানোর জায়গা দুটোর দিকে গেলই না, বরং নিজেরা হাতে হাতে কাঠগুলো বয়ে নিয়ে চলল শ্মশানের পেছন দিকের জঙ্গলের দিকে। বাঁশঝাড়, তেঁতুল, নিম, বট, এই শ্যাওড়া গাছের জঙ্গল দিকটায় একটা ফাঁকা জায়গা বেছে জঙ্গলের অনেকটা ভেতরে ওরা ওকে কাঠগুলো সাজাতে বলল। রীতিমতো অবাক হচ্ছিল সনাতন ডোম। মরা পোড়াতে যে পরিমাণ কাঠ লাগে এরা প্রায় তার 5 গুণ কাঠ এনেছে। আর ভারী কাঠগুলো সাজিয়ে রাখতে রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছিল। ওর সামনে দাঁড়িয়ে লোকটা পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল। চিতা সাজানো শেষ হতেই বাকিদের কি ইশারা করলো সে। একটু অবাক হয়েই ভাবছিল সনাতন। এতক্ষণ পর্যন্ত কারোর মুখেও একটা টু শব্দও শোনেনি সে। লোকটা ইশারা করা মাত্রই বাকি 8 জন চলে গেল খাটিয়া শুদ্ধ মরাটাকে আনতে। একজন শুধু দাঁড়িয়েছিল লোকটার পেছনে। লোকগুলো যখন আনছে মরাটাকে দেখে আশ্চর্য হলো সনাতন। 8টা জোয়ান লোক রীতিমতো হাঁপাচ্ছে ওই মরাটা কাঁধে করে বয়ে আনতে। চিতা পর্যন্ত আনতে রীতিমতো ঘেমে গেছে আর হাঁপাচ্ছে। আরও অবাক ব্যাপার যে কারুর মুখেই একটাও শব্দ নেই, কেমন নিঃশব্দে হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। সনাতনকেও চোখের ইঙ্গিত করতে সেও গিয়ে খাটিয়ার পায়ের দিকটা হাত দিয়ে ধরল। খাটিয়া ছুতেই ভীষণ অবাক হলো সনাতন। প্রায় 8 ফুট লম্বা আর 4 ফুট চওড়া খাটিয়া, মোটা বাঁশ কেটে বানানো, আর মরার গোটা শরীর আষ্টে পৃষ্ঠে কালো কাপড় আর মোটা দড়ি দিয়ে বাঁধা। যেটা সব থেকে আশ্চর্যের ব্যাপার যে মরার মুখ পর্যন্ত ঢাকা। লোকগুলো শরীরে সর্বশক্তি দিয়ে কোনোভাবে মরাটাকে চিতায় শোয়ালো। বাঁশের খাটিয়াটা ফেলে রাখলো এক পাশে। চিতায় শোয়ানোর সময় খাটিয়া একদিকে একটু কাত হয়ে যায়, আর তখনই মরার একটা হাত সামনে বেরিয়ে যায়। সনাতনের গোটা শরীর কেঁপে উঠেছিল
মরার চাদর থেকে বেরিয়ে আসা হাতটা দেখে। সাধারণ মানুষের মতোই হাত, তবে অনেক বড় আর লোমশ খুব। আর হাতের রং ঘোর কালো আর অস্বাভাবিক তীক্ষ্ণ নখ। বেরিয়ে এসে যেন শিকার খুঁজছে। লোকগুলো এক নিমেষে পেছনে সরে যায়। চোখ মুখ একদম ভয়ে সাদা হয়ে গেছে ওদের। 9 জন জোয়ান লোক ভয়ে কাঁপছে যেন। ওদের দলপতি লোকটা যেন অনেকটা ভয়ে ভয়ে একটা গাছের ডাল ভেঙে কোনোভাবে ঠেকা দিয়ে ওই বেরিয়ে আসা হাতটা আবার তুলে দেয় চিতায়। সনাতন হাত দেখে রীতিমতো কাঁপছে। ওর দিকে ইশারা করে লোকটা। সনাতন কোনো কথা না বলে চিতায় আগুন দিতে যায়। আগুন দেওয়ার সময় একটা খুব চেনা গন্ধ নাকে আসে ওর, পেট্রোলের গন্ধ। ও আগুন দিতেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে চিতা। সনাতন তাকিয়ে দেখে যে কিভাবে মুহূর্তের মধ্যেই লোককে আগুনের শিখা জ্বলে উঠে লাফিয়ে উঠেছে ওপরের দিকে। লোকটা ওর এক সঙ্গীর দিকে ইশারা করে। সে নিঃশব্দে হাতে করে আনে দুটো বড় জারিকেন। কিছুক্ষণ পরে নতুন কাঠ দেওয়ার সময় আবার সেগুলো পেট্রোলে ভিজিয়ে দেয় ওরা। ও অবাক হয়ে দেখে যে পরিমাণ কাঠ এতক্ষণ পুড়েছে তাতে কম করেও 5টা চিতা পোড়ানো যায়। শোনো, হাতের ইশারায় লোকটা কাছে ডাকে ওঠে। ও এগিয়ে যেতেই ওর হাতে 10টা কড়কড়ে 100 টাকার নোট গুঁজে দেয়। সনাতন আরেকটু হলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। যেখানে লোকে 50-60 টাকার বেশি দেয় না, সেখানে কিনা 1000 টাকা। নিজের জীবনে কোনোদিন 100 টাকার নোট চোখে দেখেনিও, সেখানে 1000 টাকা। ও যতক্ষণে নোটগুলো হাতে নিয়ে চকের ফোনের মতো নাড়াচাড়া করছে, ও লক্ষ্য করে লোকগুলো একটু দূরে ঠায় দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্যও ওদের চোখ চিতা থেকে সরেনি। সনাতন ধারাবাহিকভাবে কাঠ খুঁচিয়ে দিয়েছে, নতুন কাঠ চাপিয়েছে, জল ঢেলেছে জায়গায় জায়গায় যাতে একেবারেই নতুন কাঠ না পুড়ে যায়। বারবার গামছা জলে ভিজিয়ে মুখ ঢেকেছে। আজ অবধি প্রায় 100-র উপরে মরা পুড়িয়েছে ও, কিন্তু এরম অভিজ্ঞতা ওর এই প্রথম। চিতা খোঁচানোর সময় একবার ওর হাতের লোহার শিকটা আটকে যায়। প্রাণপণ শক্তি দিয়ে টেনে শিকটা বের করে। শিকটার দিকে তাকাতেই সে চমকে যায়। একদম ঘন লাল রক্ত লেগে আছে শিকের ছুঁচলো মুখে। রীতিমতো আতঙ্কে পড়ে যায় ও। 1.5 ঘন্টা সময় ধরে দাউ দাউ করে জ্বলতে থাকার পরেও মরার শরীর থেকে এরকম রক্ত কী করে বেরোয়? এভাবে কতবার যে ও নতুন কাঠ চাপিয়েছে আর চিতা খুঁচিয়েছে ওর হিসেব নেই। রাত্রি যখন প্রায় শেষের দিকে, তখন চিতা প্রায় নিভু নিভু। ও মাটিতেই অবসন্ন হয়ে বসেছিল এতক্ষণ। হঠাৎ কাঁধে হাত পড়তেই ওর হুঁশ ফেরে। লোকটা ওকে ইশারা করে মরা ভালো করে পুড়েছে কিনা সেটা দেখার জন্য। উঠে হাতের লোহার শিক দিয়ে ভালো করে ছাই ঘেঁটে দেখে ও। ছাই ছাড়া আর কিছুই নেই সেখানে। লোকটা সন্তুষ্ট হয় যেন সেটা দেখে। কোনো কথা না বলেই ওরা 10 জন ঘুরে দাঁড়ায়। কি মনে হতে বাঁশের খাটিয়াটাকেও চিতায় ফেলে দেয়। নিভন্ত আগুন আবার জ্বলে ওঠে। লোকগুলো কেমন নিঃশব্দে এসছিল সেভাবেই নিঃশব্দে চলে যায়। একটা বিড়ি ধরিয়ে পুরো ব্যাপারটা বসে ভাবছিল সনাতন। এতক্ষণ যা হলো তা কি স্বপ্ন নাকি বাস্তব? কিন্তু ওর কোমরে বাঁধা নোটগুলো জানান দিচ্ছে যে এটা কোনো স্বপ্ন নয়। উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করে। বাঁশের খাটিয়া পুড়ে ছাই হবার পরেও আর স্তূপীকৃত ছাই হয়ে যাওয়া কাঠের গাদা থেকে তখনও হালকা ধোঁয়া উঠছিল। সনাতন থাকলে দেখতে পেত কীভাবে ওই ধোঁয়া কেমন জমাট বাঁধছে। চিতার ওপরে জমতে থাকা ধোঁয়া কেমন একটা মানুষের অবয়বের আকার নিচ্ছে আস্তে আস্তে। একটা কালো ছায়া শরীর যেন আস্তে আস্তে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। হনহন করে নিজের কুড়ের দিকে পা চালিয়ে হেঁটে আসছিল সনাতন। ওই জঙ্গল থেকে বেরোতে পারলে যেন ও বাঁচে। কাছেই কোথায় যেন তক্ষক ডেকে উঠল একটা। ও কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের কুঁড়েতে এসে খিল তুলে দিল।
এতক্ষণ যে পরিমাণ মানসিক ও শারীরিক পরিশ্রম গেছে ওর ওপর দিয়ে, আর ও পারছিল না। ঘরের এক কোণে রাখা মাটির কলসি থেকে ঢক ঢক করে বেশ কয়েকবার জল খায় ও। বিছানায় শরীর এলিয়ে দিতেই মুহূর্তের মধ্যে ওর দুই চোখ বুঝে আসে। রাত ওই 2 কি 2:30 খানেক হবে। ওর অসুস্থ স্ত্রী কমলি পাশেই শুয়ে বেঘরে ঘুমাচ্ছে। কাঁথা ঢাকা ওই শরীরখানায় চামড়া আর হাড় কখানা ছাড়া বিশেষ কিছুই নেই। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখেও। একটা শ্মশান, জনহীন নির্জন প্রান্তরে একটা শ্মশান। পাঁচ পড়ে ঝলসে যাওয়া একটা নিম গাছের নিচে কে একজন বসে আছে। তার মুখ দেখতে পায় না, কিন্তু যে বসে আছে সে যে দীর্ঘদেহী তা বুঝতে অসুবিধা হয় না। অদ্ভুত একটা 5 মুখ গণ্ডির মধ্যে বসে আছে সে। চোখটুকু বাদে গোটা শরীরই একটা কালো কাপড়ে ঢাকা। থেকে থেকে কি একটা অদ্ভুত মন্ত্র বলে উঠছে। চারিদিক কালো কালির মতো অন্ধকার। মাঝে মাঝে ওই পোড়া নিম গাছের থেকে শকুনের কান্না শুনতে পাচ্ছে। আর যে বসে আছে তার সামনে 5টি মাটির সরা, প্রতিটি সরার ওপরে পাতা দিয়ে ঢাকা। সনাতন দেখে অবাক হয় যে লোকটা হাত বাড়িয়ে একটা সরার উপরের পাতা সরায়, আর সরাতেই একটা ছোট পাঁঠা দেখতে পায়। এরপর ও যা দেখতে পায় তাতে ঘুমের মধ্যেই আঁতকে ওঠেও। বসা অবস্থাতেই ওই পাঁঠার মাথা টেনে ঘাড় থেকে আলাদা করে ফেলে ওই লোকটা। একটা মরণ চিৎকার করে চিরকালের মতো স্তব্ধ হয়ে যায়। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত, হাত, জামা কাপড় সব ভিজিয়ে দেয়। কয়েকবার চরম দাপাদাপি করে স্থির হয়ে যায় পাঁঠার শরীরটা। লোকটা এরপরে পাশের সরা থেকে একটা জ্যান্ত রুই মাছ বার করে। জল ঢেলে চিরিয়ে রাখা হয়েছিল মাছটাকে। ওর হাতের বড় বড় নখ দিয়ে মাছের মাথা থেকে কান অবধি চিড়ে দেয়, আর লম্বা আঙুল দিয়ে এক টানে আলাদা করে ফেলে মাছটার মাথা। একইভাবে একটা ডানা বাঁধা পায়রার মাথা ও শরীর থেকে আলাদা হয়ে যায়। 4 নম্বর সরার উপরের পাতা সরাতেই সনাতনের মনে হয় হৃৎপিণ্ডটা ওর গলার কাছে আটকে গেছে। ও পরিষ্কার দেখতে পায় যে ওই সরায় একটা মানুষের কাটা মাথা রাখা, আর সেটা ওর। বিকট একটা চিৎকার করে ঘুম থেকে উঠে বসে সে। গোটা শরীর ঘেমে গেছে, বুকটা রীতিমতো ধক ধক করছে সনাতনে। কিছুক্ষণ বসে হাঁপায় সে। এখনো ওর বিশ্বাস হচ্ছে না যে ও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। বিছানা হাতড়ে একটা বিড়ি বের করে ধরায়। কয়েক টান দিতেই মুখে বিষাদ লাগায় ছুঁড়ে ফেলে দেয় ওটা। পাশে চোখ যেতেই ও চমকে ওঠে। কমলি গেল কই? ভীষণ দ্বন্দ্বে পড়ে যায় ও। যে কমলি বিছানা ছেড়ে উঠতে পারে না, কথা বলতে পারে না, সে গেল কোথায়? ধুতিটা গিট দিয়েই বিছানা থেকে নামেও মাটিতে পা দিতেই পিছলে পড়ে যায়। অবাক হয়ে ও দেখে গোটা মেঝে জলে ভর্তি। আবার উঠতে গেলে ও পড়ে যায়। বেশ কিছুক্ষণ হ্যাঁচড় প্যাঁচড় করে ও উঠে দাঁড়ায়। ওর ধুতি, হাঁটু, পা, পেট সব কেমন যেন চ্যাট চ্যাট করছে। একটা লম্বা সুতোর মতো কি ওর পায়ে লেগে উঠে দাঁড়িয়ে খাটের পাশে কুলুঙ্গিতে থাকা কুপিটা ধরায়। এর সঙ্গে সঙ্গেই আঁতকে ওঠে সে, যেন মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যার দেহাবশেষ গোটা মেঝেতে ছড়ানো, তার বুকের নিচ থেকে কোমর অবধি বাকি শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মেঝেতে লোটাচ্ছে। একটু আগে যেটা সুতোর মতো পায়ে লেগেছিল সেটা কমলির পেটেরই একটা অংশ। আর ওর নিজের দিকে তাকিয়ে দেখে ওর গায়ে যেটা এতক্ষণ লেগে চ্যাট চ্যাট করছে, আর সেটা মেঝেতে একটা নতুন রং এনে দিয়েছে। সেটা আসলে কমলির শরীরের রক্ত। হাত থেকে কুপিটা পড়ে যায় ওর।
ওই কুপিটা গড়িয়ে গিয়ে থামে কমলির মুখের পাশে। অবশ্য চোখ, নাক, জিভ এসবের কোনো অস্তিত্ব নেই কমলির মুখে। শুধু মুখটা হাঁ করে রয়েছে, আর জিভ, নাক কিচ্ছু নেই। দুই চোখের জায়গায় দুটো কালো গর্ত। সনাতনের ইচ্ছা হয় গলা ফাটিয়ে চিৎকার করে দেবার, কিন্তু সে পারে না। চূড়ান্ত ভয়, আতঙ্ক, বিস্ময় যখন তালগোল পাকিয়ে যায়, মানুষ বোধহয় মৃত্যুর সামনে দেখলেও অবাক হতে ভুলে যায়। ঠিক তখনই একটা দীর্ঘশ্বাস ফেলার শব্দ হয় ঘরের মধ্যেই কোথাও। সনাতন মাটিতে পড়ে যাওয়া কুপিটা তুলে এদিক ওদিক দেখে। ভয়, দুঃখ, আতঙ্কের থেকেও মানুষের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো কৌতূহল। একটু সামনে এগোতেই আবার ওই ভারী নিঃশ্বাস ফেলার শব্দ হয়। কুপিটা একটু ভালো করে সামনে তুলতেই এবার দেখতে পায় একটা পরিত্রাহী চিৎকার বেরিয়ে আসে সনাতনের গলা কাঁপিয়ে। ওর সমস্ত ভয় যেন চিৎকার হয়ে বেরোয়। চোখের দুই মণি যেন ফেটে বেরিয়ে আসবে, আর দুই ঠোঁট পাতার মতো কাঁদছে। ওর সামনে একটা দীর্ঘদেহী ছায়া শরীরই দাঁড়িয়ে আছে। সেই শরীরটা ছায়া, কারণ মানুষের অবয়ব নেই তার। তবে গোটা শরীরটাই আগুনে ঝলসে যাওয়া কাঠ কয়লার মতো কালো। চোখের জায়গায় দুটো লাল আগুনের টুকরো, যেন আর আগুনে ঝলসানো পোড়া মাংসের গন্ধই উঠেছে ওই শরীর থেকে। ছায়ামূর্তিটা আস্তে আস্তে করে ভয় দেওয়ালে পিঠ ঠেকে যায় সনাতন। কমলিকে যে এই মেরেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই অদ্ভুত ছায়া শরীর কে আর কেন ওর ঘরে এসেছে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ওর কাছে। এক মুহূর্তের জন্য ওর চোখ পড়ে ওই ছায়া শরীরের হাতের দিকে। মুহূর্তে দম আটকে আসে ওর। এই একই হাত দেখেছে ও চিতায় ওঠানোর আগে, আর এখন দেখছে পুড়ে ঝলসে একদম কালো হয়ে যাওয়া হাত। ওর যত কাছে আসে ওই অন্ধকার পোড়া শরীরটা এগোয়, ততই মরা পোড়ার পচা মাংসের বিকট গন্ধ পায়। একদম ওর কাছে এসে ওর গায়ে স্পর্শ করতেই একটা ব্যাপার। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে সনাতনের মাথার চুল, পরনে ধুতি, বুকে জড়ানো গামছা, যেন ওর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে কেউ। একটা মরণ আর্তনাদ করে সনাতন। ওর গোটা শরীর এক মুহূর্তে জ্বলে ওঠে, যেন প্রাণপণে খুলে ফেলতে চায় ধুতি, গামছা। ওই অবস্থাতেই কোনোভাবে দৌড়ে বেরিয়ে আসেও। সারা পৃথিবীকে কমলা আর হলুদ দেখেও। নিজের শরীর যেন একটা জ্বলন্ত আগুনের শিখা। কোনোভাবে বেরিয়ে সেই বাড়ির পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েও। একটা শব্দের সাথেই ওর সব চেতনা লুপ্ত হয়ে যায়। ওরা ঝলসে যাওয়া চামড়ায় ঠান্ডা জলের স্পর্শ, সমস্ত অনুভূতি, বোধ সব লুপ্ত হয়ে যায়। ওর দুই চোখের পাতা কখন পুড়ে কুঁচকে গেছে ও নিজেও জানে না। দুই চোখে এক নিশীম অন্ধকার নিয়ে অচেতন হয়ে পড়ে। সনাতন অজ্ঞান না হয়ে গেলে জানতে পারতো ওই ঘরের ওই ছায়া শরীরে টুকরো টুকরো হয়ে ধুলো বাতাসে মিশে যাচ্ছে। একটা কালো ধোঁয়াটে পাতলা চাদর যেন মিশে যাচ্ছে বাতাসে। একটা কালো ছাই মাখা আস্তরণ যেন মিশে যাচ্ছে বাতাসে। কালিয়াকুঠির শ্মশান এখন রাতের বেলা একরকম পরিত্যক্ত বললেই চলে। সনাতনের ভাগ্য ভালো যে সেদিন একদল চাষা তার চিৎকার দূর থেকে শুনতে পেয়ে এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল পুকুর পাড় থেকে। তার বউ কমলির মৃতদেহের টুকরোগুলো আর তার এই পুড়ে ঝলসে যাওয়া অন্ধ বিকৃত অবস্থা এলাকার মানুষের মনে আতঙ্কের ঢেউ তুলতে যথেষ্ট ছিল। আর এর ঠিক 2 সপ্তাহ পরেই যখন 2-3টে নেশাখোর মাতাল বিকৃত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেল, তখন আতঙ্কে একেবারে ঝেঁকে বসল সবাই। অবস্থা এমন দাঁড়ালো যে দিনের বেলাতেও ওখানে কেউ যেতে চায় না। রাতের বেলা কেউ মরলেও পরদিন সকালে নিয়ে যায় বা নদীর অন্য পাড়ে নিয়ে গিয়ে দাহ করে। আর যারাই দিনের বেলা গেছে ওখানে
গোটা শরীর ঝলসে যাওয়া, দুই চোখের পাতা, কান, গলা, মাথার চুল সম্পূর্ণরূপে পুড়ে যাওয়া একটা বিকৃত মুখ, আর কথা বলার চেষ্টা করলেই ঘুঁ ঘুঁ শব্দ মানুষের মনে ভয় ধরাতে যথেষ্ট। সনাতন এখনো এই শ্মশানেই থাকে, তবে মানসিক ভারসাম্য সম্পূর্ণরূপে হারিয়েছেও। কোনো মরা পোড়ানোর দল আসলেই ও তেড়ে যায় তাদের দিকে, কিছু অর্থহীন চিৎকার করেও। তখন ওর হাঁ করা মুখ আর আগুনে ঝলসে যাওয়া শরীর নিয়ে হাত পা ছোঁড়া সত্যি বীভৎস লাগে দেখতে। তাও লোকে ওকে তাড়িয়ে দেয়নি, কিন্তু মানুষের মনে এই আতঙ্ক চরম হয়ে চেপে বসেছে। 2 মাসের মধ্যে 4-5টা এরকম মৃত্যুর বা খুনের ঘটনা ঘটতে অবশেষে প্রশাসনের নজরে আসে বিষয়টা। রুটিন ইনভেস্টিগেশন করেও কোনো কাজ দেয় না, কারণ পুলিশ শুধু রক্ত মাংসের মানুষ নিয়ে কারবার করে, আর কয়েকটা নেশাখোর মাতাল হাঁ করা মারা যাওয়ার কেউই বিষয়টা গুরুত্ব দেয়নি। এই 1975 সালে দাঁড়িয়ে যদি ভূত প্রেত মানতে হয় আর সেটা বিশ্বাস করতে হয়, তাহলে চাকরি নিয়ে টানাটানি হতে বাধ্য। কিন্তু এর মধ্যেই একটা ঘটনা ঘটে যাতে সবাই নড়ে চড়ে বসতে বাধ্য হয়। 2-2.5 মাসে একটা জায়গা যে কতটা পাল্টে যেতে পারে সেটা কালীকুঠি না দেখলে বোঝা মুশকিল। আগে যেখানে দিনে রাতে মরা পোড়ানোর জন্য লোক আসত, গভীর রাতের অন্ধকার ছাপিয়ে শোনা যেত শ্মশান যাত্রীদের হরিধ্বনি। যেখানে রাতের অন্ধকারেও শ্মশানের চিতার আগুন চোখে পড়তো, এখন সেখানে কোনো মানুষের পা পড়ে না। গোটা জায়গাটা জুড়েই কেমন একটা শুনশান ভাব ও নীরবতা। শেয়াল কুকুরেরাও এই জায়গা ত্যাগ করেছে। ওই বুনো আগাছা আর কিছু জংলি গাছ যেন খুব তাড়াতাড়ি মুছে দিতে চাইছে মানুষের শেষ চিহ্নটুকু। আর এর মধ্যেই একদিন ওই আগুনে পোড়া বিকলাঙ্গ সনাতন যে কোথায় উধাও হয়ে গেল কেউ জানে না। শুধু ওর ভাঙা কুঁড়েটা পড়ে আছে সেই ভয়াবতার সাক্ষী হয়ে। পুকুরটাও যেন দ্রুত কচুরিপানায় আত্মগোপন করবে বলে ঠিক করেছে। আর যেটা প্রথমেই লক্ষ্য করে, এই শ্মশান ও তার পাশের এলাকা জুড়েই বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। বাতাস যেন কেমন রুক্ষ আর গরম। এখানে অদ্ভুত একটা কয়লা পোড়া গন্ধ যেন সবসময় বাতাসে ভেসে বেড়ায়। আশেপাশের 5টা গ্রামের লোক যখন এই জায়গাটাকে একদম চিরকালের মতো ত্যাগ করেছে, সেই সময় একটা ঘটনা ঘটে। ঝড় বৃষ্টির রাতে সেদিন নিজের গ্রামের বাড়ির পথে রওনা হয়েছিল সোমেশ্বরবাবু, সঙ্গী তার 2 বন্ধু। কলকাতার এই ব্যস্ততার পরিবেশ ছেড়ে কয়েকদিন নিজের জন্মভিটে কাটাবেন এই পরিকল্পনা ছিল তার। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বড় রাস্তা গাছ পড়ে বন্ধ থাকায় কমলডাঙ্গার পাশে ছোট নদী বাঁধের রাস্তা ধরেন তিনি। দামোদর নদের পাড়ে এই কাঁচা রাস্তা। ভেবেছিলেন এই পথে গেলেই আগেই বাড়িতে পৌঁছে যাবেন। ওই রাস্তা কমলডাঙ্গার পাশ দিয়ে কালিয়াকুঠির শ্মশানের পাশ দিয়ে একদম ওনার গ্রাম মাথা পুকুরে গিয়ে উঠেছে। যেদিন রাতে ওনাদের আসার কথা, তার পরের দিন সকালে একদল হাঁটুরেই প্রথমে খবরটা দিয়েছিল ওনার বাড়িতে। গাড়িটা পাওয়া গিয়েছিল দামোদরের পাড়ে একদম পালিতে মুখ গোজা অবস্থায়। ভিতরে 3 জন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কি মনে হতে কালিয়াকুঠির শ্মশানের ভিতরে মাটিতে পড়ে থাকা 3টে আগুনে ঝলসে কয়লা হয়ে যাওয়া মানুষের শরীর পাওয়া গিয়েছিল, যেগুলো কোনোভাবেই শনাক্ত করার উপায় ছিল না। নিস্তরঙ্গ পুকুরে বড় ঢিল ছুড়লে যেমন ঢেউয়ের পর ঢেউ ওঠে, তেমনি এই ঘটনা গ্রামের মানুষজন, প্রশাসন, মৃতদেহ, আত্মীয় স্বজন সবাইকে আকুল করে তুলেছিল। দুঃখ, যন্ত্রণা, স্বজন বিয়োগের শোক সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছিল একটাই প্রশ্ন: কেন ও কিভাবে? 3টে জলজ্যান্ত লোককে এভাবে কে বা কারা শ্মশানে নিয়ে গিয়ে এভাবে পোড়া কয়লার মতো ঝলসে মারল? এই প্রশ্নই সবার মনে ঘুরে বেড়ায়। ডাকাতি, পুরাতন শত্রুতা, আত্মহত্যা, দুর্ঘটনা
কোনোভাবেই একে ব্যাখ্যা করা যাচ্ছিল না। সোমেশ্বর বাবুর বাবা দেবেশ্বর বাবু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন তার একমাত্র ছেলের এরকম মর্মান্তিক মৃত্যুর কারণ জানতে। পুলিশি তদন্ত, লোকজন লাগিয়ে খোঁজ খবর, 1000 বার করে নিজে কালিয়াকুঠি গিয়ে জায়গাটা একদম চষে ফেলা, কিছুই বাদ দেননি তিনি। কিন্তু 1000 চেষ্টা সত্ত্বেও একটুকুও আশার আলো দেখতে পাননি উনি। যে প্রশ্নটা ওনাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো, যে 3 জন জলজ্যান্ত লোককে এভাবে মারল কারা? কিন্তু কেউ তারা পালানোর চেষ্টা করল না, আর তাদের পোড়া মৃতদেহের পাশে সামান্যতম কাঠের বা অন্য কোনো দাহ্য বস্তুর ছাইও পাওয়া যায়নি। যেন ওই 3 জন মানুষের শরীরে আগে থেকেই পুড়ে যাওয়ার মতো দাহ্য বস্তু মজুদ ছিল। যুক্তিকে সরিয়ে রেখে শেষে বিশ্বাসের শরণাপন্ন হয়েছিলেন উনি। শ্যামাদাসপুর গ্রামের তান্ত্রিক উমানাথকে ধরেছিলেন, সবকিছু খুলে বলেছিলেন, আর এও বলেছিলেন যে কোনো মূল্যে হোক তিনি এই হত্যার কারণ জানতে চান। যেভাবেই হোক তাকে জানতেই হবে 3-3টে জলজ্যান্ত লোক কিভাবে এরকম পুড়ে কয়লা হয়ে যায়। উমানাথ এক অমাবস্যার রাতে নিজের 2 সহযোগী নিয়ে গিয়েছিল ওই শ্মশানে। তার নিজের সহজাত বোধেই সে বুঝতে পেরেছিল কিছু একটা কারণ অবশ্যই রয়েছে, এবং তা কোনোভাবেই ভালো হতে পারে না। শ্মশানে পৌঁছে একটা উপযুক্ত জায়গা বেছে শ্মশান কালী মাকে স্মরণ করে গুছিয়ে বসেও নিজেদের চারদিকে স্থান বন্ধন করে মন দিয়ে। এক মনে শরীর বন্ধন ও ভূমি বন্ধন করে মায়ের নাম উচ্চারণ শুরু করে। ওরা 3 জন ত্রিভুজের 3টি প্রান্তের মতো ত্রিকোণায় বসে পদ্মাসনে বসে এক মনে মায়ের নামোচ্চারণ শুরু করে। 1008 বার মায়ের প্রণাম মন্ত্র বলে তারপরে হোম শুরু করবে ওরা। মহাভৈরবের নামে এই হোম যে কোনো অশুভ শক্তিকে মুক্ত করতে অব্যর্থ। মাঝে মাঝে নিজেদের সামনে রাখা ধুনির আগুনে একটু করে ঘি, বেলপাতা, ধুনো ঢেলে দিচ্ছিল। মন্ত্র জপ করতে করতেই একটা অদ্ভুত গন্ধ নাকে আসে, কেমন একটা অস্বস্তি গ্রাস করে ওকে। এসবে নিজের মনকে বিচলিত না হতে দিয়ে এক মনে জপ করতে থাকে মহাকালীর প্রণাম মন্ত্র। তবু একটা চাপা অস্বস্তি ওকে গ্রাস করে। কিছুক্ষণ পরে ওর মনে হয় চারপাশ বড় বেশি অস্বাভাবিক নীরব। খুলব না করেও ও ধীরে ধীরে চোখ খোলে। কৌতূহল এমনই একটা জিনিস, ও যা দেখে তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। শক্তি ত্রিভুজ অনেক আগেই ভেঙে গেছে, আর ওর সামনে ধুনি কখন নিভে গেছে, আর সামনে দাঁড়িয়ে আছে একটা কালো অন্ধকারে মোড়া ছায়া শরীর। একটা অদ্ভুত কয়লা পোড়া গন্ধ ছড়িয়ে আছে চারপাশে, আর ওই ছায়া শরীর যেন বাতাসের মতো ছুঁতে গেলে নেই হয়ে যাবে, কিন্তু সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওর সমস্ত শরীর জুড়ে একটাই অনুভূতি হয়, সেটা হলো ভয়। ও ভাবতেও পারে না স্থান বন্ধনের পরেও, পূজার ঘর দিয়ে ঘিরে ফেলার পরেও কিভাবে কোনো অপশক্তি তার মধ্যে ঢুকতে পারে। আর শুধু ঢোকাই নয়, এভাবে দাঁড়িয়েও থাকতে পারে। প্রচণ্ড ভয়ের মধ্যেও ও এক মনে মায়ের নাম জপ করে চলে। ও জানে এই সময় সামান্য ভয় বা দুর্বলতা মানে মৃত্যু অনিবার্য। ঠিক তখনই ও শুনতে পায় অনন্ত আর ভুজঙ্গের গলা, যেন বহু দূর থেকে ভেসে আসছে। একটু ভালো করে তাকালেই একদম ভয় গা শিউরে ওঠে ওর, জপ থেমে যায় ওর। এই ছায়ামূর্তির ছায়া শরীরের মধ্যে থেকেই আসছে অনন্ত আর ভুজঙ্গের গলা। শুধু ওদেরই নয়, যে কয়জন এখনো অবধি মারা গেছে তাদের সবারই গলা শুনতে পাচ্ছে ও। ওদের আত্মা যেন বন্দী হয়ে আছে এই ছায়ামূর্তির শরীরে। ও কিছুতেই ভেবে পায় না একে কণ্ডির মধ্যে অক্লেশে প্রবেশ করে দুই জন তন্ত্র উপাসকের আত্মা কিভাবে শরীর থেকে টেনে বের করতে পারে। আর স্থান বন্ধন, ভূমি বন্ধন কিছুতেই তার কিছু হয়নি। এ কে হতে পারে? আর কিভাবেই বা মহাকালিকা মন্ত্র সহ্য করেও এ এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে? এ কোনো মহাশক্তিধর পিশাচ।
ঠিক তখনই সেই ছায়া শরীরের চোখের জায়গায় দুটো লালচে আগুনের শিখা দেখতে পায়ও। অদ্ভুত একটা শব্দ যেন আস্তে আস্তে ওর কানের মধ্যে প্রবেশ করে, কেমন একটা গুনগুন শব্দ। ও একটু কান পেতে শুনতেই একদম চমকে ওঠে। अस्थिरनमयता मृतरर्वा उन्मवासिनितं न अयुर्यन्मयता देवानश्च पिशाचमद्रिकिं स्थापनर्मतिम् अस्ति मृत्युर्मया सोनामि সোনামি। প্রায় মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি হয় ওর। ওর বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না যে ওর সামনে কে দাঁড়িয়ে আছে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউ যদি অ্যানাকন্ডা সাপ পায়, ঠিক সেই রকমই পরিস্থিতি। এই অবিরাম মন্ত্র উচ্চারণ আসছে ওই ছায়া শরীরের মুখ থেকেই, আর এতক্ষণেও বুঝতে পেরেছে কে ও। একে থামানো তো দূরের কথা, কোনো তন্ত্র সাধকের সাহসী হবে না এর সামনেও দাঁড়ানোর। এই মহাশক্তি যে কি অপরিসীম জানেও। ক্ষময়তু অহম তব দয়া প্রার্থয়ামি, ক্ষময়তু অহম তব দয়া প্রার্থয়ামি। আকুলভাবেই কথাটা বলেও পরক্ষণেই একটা নীল শিখা যেন ফুঁড়ে গিয়ে যায় ওর হাত জোর করে বসা শরীরটা। একটা হালকা সাদা ধোঁয়া যেন কুণ্ডলি পাকিয়ে উঠে যায় ওপরে, আর ওই ছায়া মূর্তির মধ্যে প্রবেশ করে। একটু পরেই বাতাসে মিলিয়ে যায় ওই অন্ধকার ছায়া শরীর। মাটিতে পড়ে থাকে তিনটে মৃতদেহ, যাদের চোখ এখনো খোলা, বিস্ময় আর অপরিসীম আতঙ্কে। এই ঘটনা পরদিনের আলো ফোটার সাথে সাথেই দাবানলের মতো চাউর হয়ে যায়। ব্যাস, যেটুকুও ভয় বাকি ছিল সেটুকুও চেপে বসে পাকাপাকিভাবে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ছড়াতে থাকে গুজব। গ্রামের মন্দিরে পুজো পাঠ বেড়ে যায়, তেমনি পাল্লা দিয়ে বাড়ে মানুষের মনের ভয় আর আশঙ্কা। শুধু এক পুত্রহারা বৃদ্ধ দেবেশ্বর বাবু রাতের পর রাত জেগে থাকেন এক অন্তহীন প্রতীক্ষায়। নিজের ভেতরে গভীর একটা বিশ্বাসের সংকট টের পান তিনি। নিজের মনে ঈশ্বরের অস্তিত্ব আর তার ক্ষমতা সম্পর্কে গভীর একটা দোটানায় পড়েছিলেন তিনি। কি লাভ এত পূজা অর্চনা করে, কি লাভ এই ভক্তি বিশ্বাস এসব রেখে? এত উপাসনা, এত পুজো আর্চা তো গ্রামের লোকেদের মন থেকে ভয় বা আশঙ্কা বিন্দু মাত্র দূর করতে পারেনি, বরং যত দিন যাচ্ছে একটা ভয় যেন আরো জাঁকিয়ে বসছে সবার মনে। তিনি তো কতবার আকুলভাবে তার ছেলের নির্মম হত্যার বিষয়ে বারবার আকুল প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে, কিন্তু গতকালের তন্ত্র পূজারী উমানাথ ও তার দুই সাধকের ওরকম মৃত্যু তার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। একটা আকুল আধারে পড়ে গেছেন উনি, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। মোহনপুর স্টেশনে সন্ধেবেলায় যে লোকাল ট্রেনটা এসে নামালো, সেই ট্রেন থেকে নামলেন এক 50-55 বছরের সাদা পাঞ্জাবি ও পাজামা পরা এক ভদ্রলোক। ওনার টান টান চেহারা, সৌম্য চাহনি আর গভীর আত্মবিশ্বাসী মুখের হাসি দেখলেই কেমন একটা ভরসা করতে ইচ্ছে করে। উনি এখানে এসেছেন তার ছোটবেলার বন্ধু দেবেশ্বর রায়ের বাড়ি। একমাত্র ছেলের মৃত্যুর পর ভীষণ ভেঙে পড়েছেন তিনি। সেই বিষয়ে কিছু আলোচনা করতেই ওনাকে ডেকেছেন এখানে। ভদ্রলোক এখনও দিব্যি চটপটে আর কর্মঠ। স্টেশনের বাইরে একজন দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওনার জন্যই। ওনাকে দেখেই যেন লোকটা এগিয়ে আসলো ওনার কাছে। আগে আপনার নাম কি দুর্গাবাহন সমাজপতি? লোকটার দিকে তাকিয়ে এক মুখ হাসলেন তিনি। হ্যাঁ, আমি দুর্গাবাহন সমাজপতি।
কিন্তু আপনাকে তো ঠিক। ওনার মুখের কথা শেষ হওয়ার আগেই লোকটা বলল, আমি রতন দাস, আপনার বন্ধুর প্রতিবেশী। উনি শারীরিকভাবে খুবই অসুস্থ, তাই আমাকে অনুরোধ করেছিলেন স্টেশনে আসতে। হ্যাঁ, কিন্তু আমি তোর বাড়ি চিনি, একাই চলে যেতে পারতাম। না 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 না, ছি 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 ছি, সে কি করে হয়? হাজার হোক আপনি অতিথি মানুষ, আর আমারও আপনার সাথে দেখা করার খুবই ইচ্ছে ছিল। আপনার কথা অনেক শুনেছি ওনার মুখে। বেশ, চলুন তাহলে। কাঁধে একটা ঝোলা ব্যাগ আর হাতে একটা বড় সুটকেস নিয়ে হেঁটেই এগোন উনি। বাইরে এসে একটা রিক্সা চেপে 10 মিনিটেই পৌঁছে যান তার বাল্য বন্ধুর বাড়ি। বাড়িতে কি কাজ রয়েছে তারপরেই দেখা করবে, এই কথা বলে রতন দাস বিদায় নেয়। যেটা দেখলেন তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না সমাজপতিবাবু। মাত্র 2 মাসে একটা লোক এতটা ভেঙে পড়তে পারে, এতটা কারোর চেহারা খারাপ হয়ে যেতে পারে। বয়স 50-60 হলে কি হবে, একদম ভেঙে নুইয়ে পড়েছেন দেবেশ্বর বাবু। আয় বস। সামনে একটা চেয়ারে বসলেন সমাজপতিবাবু। সোমের মৃত্যুটা ভীষণ মর্মান্তিক। প্রথমে যখন শুনলাম কিছুতে মেনে নিতে পারিনি। এত ব্রাইট প্রমিসিং ছেলে এভাবে। কিন্তু অনেক কথাই যে তোকে বলা হয়নি। থুতনি থেকে বাম হাত সরিয়ে উত্তর দেন দেবেশ্বর বাবু। সেজন্যই তুই আমাকে এখানে ডেকেছিস, আরো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে একমাত্র তুই আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবি। নড়ে চড়ে বসেন সমাজপতিবাবু। দেবেশ্বর বাবু জিজ্ঞেস করেন, চা খাবি তো? না, আজ 10 বছর হলো ফল আর দুধ ছাড়া কিছুই খাই না। একটু ঠান্ডা জল খাওয়া আগে। দেবেশ্বর বাবু খুঁটিনাটি বিবরণ দেন ঘটনার। সনাতনের ওই পরিণীতি ও অন্তর্ধান, কমলীর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ, উমানাথ ও তার 2 সঙ্গীর মৃত্যুর কিছুই বাদ দেন না তিনি। সবকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন উনি। একটা কথাও না বলে চুপচাপ পুরো ঘটনা শুনছিলেন সমাজপতিবাবু, আর মাথায় পুরো ব্যাপারটা গেঁথে নিচ্ছিলেন। দেবেশ্বর বাবুর শেষ কথা হলে উনি চোখ খুলে তাকালেন। কিছুক্ষণ চুপ থেকেই নিজেই মুখ খুললেন। একটা সন্দেহ আমার হচ্ছে, কিন্তু সেই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। তবে আকার ইঙ্গিত সেরকমই পাচ্ছি। প্লিজ প্লিজ আমাকে অন্তত বল। আমি জানতে চাই সমুকে আর ওর 2 বন্ধুকে কে এভাবে মারলো, সেটা যে আমাকে জানতে হবে। আমি জানতে চাই। বলতে বলতে চোয়াল শক্ত হয়ে আসে ওনার। উঠে ওনার ঘাড়ে হাত রাখেন সমাজপতিবাবু। একটু নরম গলায় উনি বলেন, জানি বাবা হিসেবে তোর এই জানতে চাওয়া খুব স্বাভাবিক, কিন্তু আমাকে আগে একটু সময় দে। আমি একটা সন্দেহ করছি মাত্র, কোনো প্রমাণ তো পাইনি। তুই পারবি তো? ওনার হাত ধরে যেন প্রশ্ন নয়, অনুরোধ করেন এক পুত্রহীন বাবা। চেষ্টা তো অবশ্যই করব, হাল ছাড়িস না। একটা আত্মবিশ্বাসী হাসি ওনার মুখে। ওই হাসি দেখে একটু হলেও যেন ভরসা পান দেবেশ্বর রায়। নিজের ঘরে এসে সুটকেস খোলেন উনি। কিছু জরুরি জিনিসপত্র বার করে ব্যাগে ঢোকান, আর সুটকেস থেকে বেশ কিছু বই বের করেন। সব হাতে লেখা কাগজ, বাধাই করা বই। একটা বই খুলে একটু হাসেন সমাজপতিবাবু। এও এতগুলো বইয়ের একটাও বাজারে বা কোনোভাবেই কিনতে পাওয়া যাবে না। গত 15 বছর ধরে ভারতীয় উপমহাদেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন উনি। মন্দির, মিউজিয়াম, ভাঙা বাড়ি, বৌদ্ধ মঠ, ব্যক্তিগত সংগ্রহশালা, আখড়া, কোথায় যাননি উনি? অনেক সাধ্য সাধনায় যেখানে যা কিছু মূল্যবান পেয়েছেন সব হাতে লিখে কপি করেছেন ও বই আকারে বাঁধিয়ে রেখেছেন। 5টি আলাদা ভাষা শিখতে হয়েছে এইসবের জন্য।
পালি ভাষায় লেখা একটা পুরাতন হাতে লেখা বই খুলে বসেন উনি। পাশেই ওনার নিচের লেখা একটা রেফারেন্স নোটবুক। প্রায় 2 ঘন্টা ঘাটাঘাটির পরে একটু আশার আলো পেলেন উনি। হ্যাঁ, যা খুঁজছিলেন সেটা তিনি পেয়েছেন। উনি একটা খাতা ও পেন নিয়ে নোট করতে শুরু করলেন। আরও 2 ঘন্টা পরে ওনার নোট নেওয়া শেষ হল। এবারে ওই নোট খাতা হাতে নিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলেন। ইতিমধ্যে কখন টেবিলে 1 গ্লাস দুধ ও 2টো আপেল রেখে গেছে কেউ তিনি খেয়াল করেননি। উনি দুধের গ্লাসে চুমুক দিতে দিতে নোট খাতা হাতে নিয়ে পাতা উল্টে পড়ে চলেন। প্রায় 1 ঘন্টা পরে ওনার পড়া শেষ হলো। ঘড়ি দেখলেন প্রায় 4টে বাজে। চশমা খুলে একবার মুখ মুছলেন। নিজেই ভাবলেন একটু হেঁটে আসা যাক। ভোরবেলা রাস্তায় হাঁটার সময় দারুণ মাথা খোলে। এই সময় চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর কাজ করে। কাউকে কিছু না বলে পাঞ্জাবিটা খুলে একটা ফুল হাতা জামা পরলেন। ফুল হাতা জামা আর পাজামা পরেই নিচে নেমে আসলেন উনি। কোনো শব্দ না করে গেট খুলে বাইরে আসলেন। বাইরে রাস্তায় উঠে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে এটাই ভাবছিলেন উনি, সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য একটাই দিকে ইঙ্গিত করছে। আর ওই উমানাথ চরম ভুল করেছে না জেনে। না হলে জেনে শুনে সাক্ষাৎ মৃত্যুর সামনে কেউ যাবে না। হাঁটতে হাঁটতে কখন নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলেন উনি নিজেও জানেন না। যখন সামনে তাকালেন দেখলেন পূব দিক আলো করে একটু একটু করে সূর্যের আলো ফুটছে। এই দামোদর নদ, চারপাশের গাছপালা আর এই নির্জন পরিবেশ ভোরের আলোয় কি শান্ত, কি স্নিগ্ধ লাগছে। নদীর সামনে একটা পাথরের চাতালে বসলেন উনি। বেশ পুরাতন কালে পাথরের চাতাল। বসার সময় পাথরের একটা কোণে চোখ যেতেই সাপ দেখার মতো চমকে উঠলেন উনি। বহু পুরাতন এই চৌকোন পাথর, জায়গায় জায়গায় শ্যাওলা জমেছে, কিন্তু নিচে এক কোণে অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে গোল একটা বৃত্ত। তার ভেতরে অসংখ্য বৃত্ত, যেগুলো ছোট হতে হতে একদম বৃত্তের কেন্দ্রে একটা বিন্দুতে গিয়ে মিলেছে। আর সেই বৃত্তের পাশেই একটা স্বস্তিক চিহ্ন। আরে, নিচে তো মনে হচ্ছে কিছু খোদাই করা রয়েছে। হাঁটু গেড়ে বসে হাত দিয়ে শ্যাওলা সরিয়ে পড়তে শুরু করলেন উনি। প্রায় 1 ঘন্টা পরে যখন ওনার পড়া শেষ হলো, রীতিমতো চমকে গেছেন। এই একই জিনিস উনি আগেও দেখেছেন, তবে বাংলার মাটিতে এই জিনিস দেখবেন ভাবেননি তিনি। খ্রিস্টপূর্ব 2য়-4র্থ শতকের মধ্যে খরষ্টি লিপিতে লেখা হয়েছে। সবটা তিনি উদ্ধার করতে পারেননি, তবে অনেকটাই উদ্ধার করেছেন। আশ্চর্য, এই জিনিস এখানে এভাবে পড়ে আছে এতদিন ধরে। কি মনে হতে পায়ের চটি খুলে পাজামা গুটিয়ে নদীতে নামলেন উনি। একটু এগোতেই পায়ের নিচে একটা পাথরের স্পর্শ পেলেন। নদীর তলদেশে থাকা ছোট নুড়ি পাথর, বরং একটা আয়তাকৃতি বেদির মতো। একটা জিনিস খুব মনে হচ্ছে ওনার। চটপট বাড়ির দিকে পা বাড়ালেন। একেবারেই এখনই একবার দেবু মানে দেবেশ্বর রায়ের সঙ্গে কথা বলা দরকার। নিজের ঘরে ঘুম ভেঙে বসেছিলেন দেবেশ্বর বাবু। আজকাল কিছুই ভালো লাগে না তার। সমুটা চলে যাওয়ার পর থেকে সব কিছুই যেন অর্থহীন মনে হয়। এমন সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন সমাজপতি বাবু। শোন। মুখ তুলে তাকালেন উনি। সমাজপতি বাবুর মুখ অদ্ভুতভাবে জলজল করছে। এখানে কোথাও বহু প্রাচীন বিষ্ণু মন্দির বা বিষ্ণুর উপাসনা হতো এককালে, এরকম কিছু জানিস? কথার কোনো খেই পাচ্ছিলেন না উনি। কালিয়াকুটির সাথে এর কি সম্পর্ক? রতন দাস যে কখন এসেছে কেউই লক্ষ্য করেনি। আগে হ্যাঁ, বাপ দাদার মুখে শুনেছি এককালে এই দামোদরের তীরেই একটা বিষ্ণু মন্দির ছিল বটে, কিন্তু সে তো বহু যুগ আগের কথা। খুলে বলুন, যা জানেন সব খুলে বলুন। আগে যা শুনেছি, একসময় এখানে একটা বিষ্ণু মন্দির ছিল, একদম ওই দামোদরের পাড়েই। তবে এই রাঢ় ভূমিতে বেশ কিছু বৌদ্ধ ও জৈন নিদর্শনও পাওয়া গেছে, যেমন আপনার ওই তেলকুপি, শুশুনিয়া। থাক,
যা জানার আমি জেনে গিয়েছি। উত্তেজনায় নিজের হাতে ঘুষি মারেন সমাজপতিবাবু। চকচক করছিল ওনার দুই চোখ। দেবু, আমি এখনই একবার কালিয়াকুঠি থেকে ঘুরে আসি, বাকি কথা পরে হবে। দেবেশ্বরবাবু ও রতনবাবুকে একদম হতভম্ব করে দিয়ে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে যান সমাজপতিবাবু। অবশ্য নিজের সর্বক্ষণের সঙ্গী ঝোলা ব্যাগটা নিতে বলেন না। প্রায় আধা ঘন্টা হাঁটার পরে উনি এসে পৌঁছন কালিয়াকুঠি। দামোদরের বাঁকে এই কালিয়াকুঠি। একদিকে ঘন জঙ্গল, আরেকদিকে সরু ঢালু বাঁধার রাস্তা চলে গেছে একদম নদীর পাড় ঘেঁষে। চারদিক কেমন অস্বাভাবিক নির্জন আর নিশ্চুপ। একটা পাখি ও পোকামাকড়ও চোখে পড়ছে না। বুনো আবজা আর লতা পাতায় ঢেকে আছে চারিদিক। একদিকে একটা ভাঙা কুঁড়ে ঘর, মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায়। একটু তাকাতেই চোখে পড়ল ভাঙা কলসি, মাটির পাত্রের টুকরো। কয়েকটা জায়গায় মাটি একদম কালো ও আগুনে পোড়া। কিছুক্ষণ এভাবে ঘোরাঘুরি করতে ওনার একটা কথা মনে হলো। বাতাসে কেমন পোড়া পোড়া গন্ধ আর কেমন একটা গরম ভাব চারিদিকে। গাছপালা দিয়ে ঘেরা হলেও কেমন একটা ভ্যাপসা গরম। একটা বড় বাজে পোড়া নিম গাছের তলায় দাঁড়িয়ে ব্যাগ খুলে জলের বোতল থেকে জল খেলেন উনি। তখনই ওনার চোখ গেল সামনে। উত্তর দক্ষিণ মুখ করে প্রায় 12 ফুট বাই 6 ফুট জায়গার একদম মাটি পুড়ে কালো হয়ে আছে। ওনার অভিজ্ঞ চোখে মনে হলো 3-4 মাসের বেশি পুরনো ওটা হবে না। আর প্রচুর পরিমাণে কাঠ ব্যবহার করা হয়েছিল, কারণ আশেপাশে গাছপালার গায়েও আগুনের পোড়া দাগ। উত্তেজনায় বুক ধক ধক করছিল ওনার। এও কি সম্ভব? তাহলে উনি ঠিকই ভেবেছিলেন। কিছুক্ষণ কি ভেবে উনি মাটিতে বসলেন। একদম পদ্মাসনে বসে 2 হাত স্বয়ম্ভু মুদ্রায় রেখে চোখ বন্ধ করলেন। চেষ্টা করছেন নিজের সমস্ত মনকে এক বিন্দুতে আনার, নিজের মনকে এই জায়গার সাথে জুড়ে ফেলার। আস্তে আস্তে আশেপাশের পৃথিবী মুছে যাচ্ছে ওনার সামনে থেকে। একসময় ওনার বন্ধ চোখেই যেন একটা আলোর বিন্দু দেখতে পেলেন তিনি। অদ্ভুতভাবে কেঁপে উঠলেন তিনি। উনি যা দেখতে পাচ্ছেন ওনার নিজেরই বিশ্বাস হচ্ছে না। কতক্ষণ এভাবে বসেছিলেন উনি তা নিজেও জানেন না। যখন চোখ খুললেন দেখলেন সন্ধে হয়ে গেছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। গভীর দুশ্চিন্তায় আচ্ছন্ন ওনার মন। ঠিক তখনই ওনার মনে হলো উনি একা নন ওখানে। অন্য এক অতীন্দ্রিয় মহাশক্তির যেন অস্তিত্ব অনুভব করতে পারছেন উনি। স্থিরভাবে দাঁড়িয়ে নিজের মনকে সংযত রেখে উনি অপেক্ষা করতে থাকেন। একটু পরেই অন্ধকার যখন আরও ঘন হয়ে এসেছে উনি বুঝতে পারছেন ওনার মাথার মধ্যে যেন কার কণ্ঠস্বর প্রতিফলিত হচ্ছে। মৃত্যুর ময়াম আসনিলয় প্রাপ্তে চ জীবননাশ মন্ত্র সংহিতে ব্যাপ্তানি। জীবননাশ মন্ত্র সংহিতে ব্যাপ্তানি ব্যাপ্তানি। অগনর্ম বিলুপ্ত পাবরি শ্রী অনলম। সোহং অহম দানবশ্চয় কস্যত। সোহং অহম দানবশ্চ কস্যত কস্যত। কিছুক্ষণ পরে সব শান্ত হলো। অসম্ভব মাথায় যন্ত্রণা অনুভব করছেন তিনি। যে এসেছিল সে তার পরিচয় দিয়ে গেছে, সেটা ভেবেই ভীষণ গম্ভীর উনি। ধীরে ধীরে কালিয়াকুঠি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন দেবেশ্বর বাবুর বাড়ির দিকে। সমাজপতিবাবুর ফিরতে দেরি দেখে ক্রমেই অধৈর্য হয়ে উঠেছিলেন দেবেশ্বর বাবু। ফিরে আসতে দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। বস এখানে,
সমাজপতিবাবু বসতে ইশারা করেন ওনাকে। দেবেশ্বরবাবুর আগ্রহী দৃষ্টির দিকে তাকিয়ে একটু সময় নিয়েই উনি শুরু করেন। আমি যা জানতে চেয়েছিলাম জানতে পেরেছি, কিন্তু বিষয়টা তুই কিভাবে নিবি সেটা জানি না। কি জানতে পারলি? আমাকে বল, আমাকে বল। একটু গলা খাকারি দিয়েই শুরু করলেন উনি। দেখ, আমি যা বলতে যাচ্ছি সেটা তুই কিভাবে নিবি আমি জানি না, তবে শুনতে অদ্ভুত আর অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। উনি এক মুহূর্ত থামেন, ওনার দিকে উৎসুকভাবে চেয়ে আছেন দেবেশ্বরবাবু। প্রাচীন যেসব পৌরাণিক কাহিনী রয়েছে তার মধ্যে সব থেকে বেশিবার দেবতা ও দানবদের দ্বন্দ্বের যে উল্লেখ আছে তাতে বারবার নাম এসেছে একজনের। তার নাম বৃত্তাসুর বা বৃত্র, এক পরম শক্তিশালী দানব যে ইন্দ্রকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। কিন্তু তাকে তো দধিচির হাড়ের তৈরি বজ্র দিয়ে বধ করা হয়েছিল। না, এখানেই একটা প্যাচ আছে। এই বৃত্র ছিল চরম বিষ্ণু ভক্ত। তার অপরিসীম ভক্তি ও আত্মনিবেদনে স্বয়ং নারায়ণ প্রীত হয়েছিলেন। তাই দেবতারা যখন বৃত্রবধের জন্য তার কাছে যান, উনি ওনাদের দধিচি মুনির কাছে যেতে বলেন। কিন্তু কেন? কারণ বৃত্রকে তিনি কথা দিয়েছিলেন যে তিনি তাকে রক্ষা করবেন, কখনোই তাকে নিজের হাতে বিনাশ করবেন না। কিন্তু দধিচি মুনির হাড়ের তৈরি বজ্র তাকে মেরে ফেলেছিল না? একটু হাসলেন সমাজপতিবাবু, একটু থেমে খুব আস্তে আস্তে উত্তর দিলেন, না, ইন্দ্র তার উপর বজ্র প্রয়োগ করেছিলেন ঠিকই, কিন্তু যেই মুহূর্তে বজ্র তার শরীরে পড়ে সে আকুলভাবে প্রার্থনা করেছিল, ভো প্রভু মাম রক্ষয়সি। তার সেই আকুল প্রার্থনায় বিষ্ণু সাড়া না দিয়ে পারেন। বজ্র তার সমস্ত শরীর পুড়িয়ে ছাই করেছিল ঠিকই, কিন্তু তার আত্মা, তার চেতনা, তার স্মৃতির কোনো ধ্বংস হয়নি। সূক্ষ্ম অণু পরমাণুতে তার চেতনা বিলীন হয়, কিন্তু ধ্বংস হয়নি সে। আর বৃত্র মারা যাবার পরেও তার অনুগামীরা অনেকেই বধ হয়েছিল, কিন্তু শেষ হয়ে যায়। প্রাচীন কিংবদন্তি অনুসারে আজও তার অনুগামীরা বংশানুক্রমে এই বৃত্রের আরাধনা করে আর তার ফিরে আসার অপেক্ষা করে। তুই যা বলছিস সবই তো পৌরাণিক কাহিনী, এতে বাস্তবতা কোথায়? আছে আছে, সব আছে। আর সব থেকে অদ্ভুত কথা কি জানিস? বৃত্র ছিল পঞ্চভূত বিদ্যায় পারদর্শী, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ, এই 5টি উপাদানের যে কোনো কিছুর মধ্যেই সে মিশে যেতে পারত। যে কোনো কিছু থেকেই সে নিজের শক্তি গ্রহণ করতে পারত। আর একটা কথা জানিস কিনা জানি না, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যখন প্রাচীন ইরানে জরাথ্রুষ্ট তার ধর্মমত প্রচার করছেন, সেখানে ইভিল বা অন্ধকার কিংবা অশুভ শক্তির দেবতা বলে দেখানো হয় আহিরমানকে। এই আহিরমান অন্ধকারের রাজা, যে সব কিছুর বিনাশ আর ক্ষতি করে, যাকে আলোর ও মঙ্গলের দেবতা আহুর মাজদা এক পাহাড়ের গুহায় বন্দী করে রেখেছেন। তার আরেক নাম কি জানিস? কি? অঙ্গ্রমন্যু বা বৃত্র। একটা অদ্ভুত আশঙ্কা আসে দেবেশ্বরবাবুর মনে। কি যেন একটা কথা মনে পড়ব করেও মনে পড়ছে না। টেবিলের উল্টো দিকে ওনার দিকেই তাকিয়ে বসেছিলেন সমাজপতিবাবু। আরো একটা অদ্ভুত কথা কি জানিস? আমার ভীষণ সন্দেহ যে ওই শ্মশানে 3-4 মাস আগে কেউ বা কারো অগ্নিভূত সাধনা করেছে। এটা আবার কি? বৃত্র যারা অনুগামী তারা একজনকে গুরু নির্বাচিত করে। তার একটাই কাজ হয়, বেঁচে থাকতে পৃথিবীর সমস্ত জ্ঞান আত্মস্থ করা। আর সে মৃত্যুবরণ করে খুব অদ্ভুতভাবে, জলে
নিজের প্রাণ নিজেই দেয় আত্মহত্যা করে। এরপরে তার মৃতদেহকে দাহ করা হয়। কিন্তু মজা হচ্ছে এই যে এখানে কোনো তর্পণ বা জলে নাভিকুণ্ড বিসর্জন কিছুই করা হয় না। এই বৃত্তের অনুগামীরা বিশ্বাস করে প্রথমে মাটি, পরে জল আর শেষে আগুন এই মৃত ব্যক্তির অন্তর্লীন চেতনাকে পার্থিব মৃত শরীর থেকে মুক্ত করে, আর তারপর তাকে আরও আগে যেসব অনুগামী নেতারা মারা গেছে তাদের আত্মার সাথে যুক্ত করে। এও সম্ভব? হ্যাঁ, কারণ শ্মশানে ওই জায়গায় মাটি দেখেছি আমি। কম করেও 10 বাই 15 ফুট জায়গার মাটি একদম পুরো কালো ঝামা হয়ে গেছে। এতটাই কাট দেওয়া হয়েছিল যে মাটি অন্তত 1 হাত নিচেও পুড়ে গেছে পুরোপুরি। কিন্তু আমার ছেলেকে কে মারলো? বলছি সব বলছি। এই বৃত্তর অনুগামীরা মানে যে এইভাবে 1000 মৃতের আত্মা এক হলেই বৃত্ত জেগে উঠবে। তারপরে সে প্রথমে ছায়া শরীরে আসবে, পরে যত তাকে মানব শরীর বা মানব বলি অর্পণ করা হবে সে তত শক্তিশালী হবে, আর সব শেষে পূর্ণাঙ্গ মানুষের শরীরে আসবে। তখন তাকে থামানো কার্যত অসম্ভব। অদ্ভুত লাগছিল এইসব শুনতে দেবেশ্বর বাবুর। বিশ্বাসও করতে পারছেন না, আবার অস্বীকারও করতে পারছেন না। আর আমার খুব সন্দেহ যে এই শেষ যে মৃতদেহ পোড়ানো হয়েছে সেটা কোনো সাধারণ মৃতদেহ ছিল না। অবশ্যই কোনো মন্ত্রসিদ্ধ প্রেত সাধকের মৃতদেহ ছিল, যারা অপার শক্তি ও জ্ঞান মিশে রয়েছে বৃত্তের মধ্যে, আর সেটাই বৃত্তকে ফিরিয়ে এনেছে। কিন্তু আমার ছেলেকে মারলোটা কে? তোর ছেলে সোমু যেদিন ফিরছিল সেদিন ও কোনোভাবে শ্মশানের কাছে গিয়ে পড়ে। হয়তো বৃত্তের একেবারে খুব কাছে গিয়ে পড়েছিল। আর বৃত্ত কিন্তু সূক্ষ্ম শরীরে থাকে, বলতে পারিস একটা চেতনা বা উপলব্ধি হয়ে সে ছড়িয়ে থাকে। সে ইচ্ছে করলে নিজের সমস্ত সত্তা দিয়ে একটা ছায়া শরীরে আসতে পারে, আর তখন যদি কেউ তার সামনে এসে পড়ে তার মৃত্যু অনিবার্য। নিশ্চুপ হয়ে রইলেন দেবেশ্বর বাবু। যত শুনেছেন একটা চাপা ভয় আর উদ্বেগ তার মধ্যে মাথা তুলেছে। কি করবি, কিছু ভেবেছিস? একটা উপায় হতে পারে, কিন্তু সেটা ভীষণই কঠিন, প্রায় অসম্ভব বলতে পারিস। অবশ্য সেটা ছাড়া আর পথও নেই। কি সেটা? এক মুখ হাসলেন সমাজপতি বাবু। রহ ধৈর্যং বন্ধু, রহ ধৈর্য। চেয়ার ছেড়ে উঠে পড়লেন উনি। সামনে ওনার অনেক কাজ। দেবেশ্বর বাবুর এই প্রথম মনে হলো কোথাও যেন ক্ষীণ একটা আশার আলো দেখা যাচ্ছে। নিজের ঘরে বসে সুটকেস খুলে একটা বিশেষ হাতে লেখা বাঁধানো নোট খাতা বার করলেন উনি। কাঞ্জিপুরম মঠের এক সন্ন্যাসী ওনাকে খুব ভালোবাসতেন বলেই এই প্রাচীন পুঁথি অনুলিখন করার অনুমতি দিয়েছিলেন ওনাকে। পাতা উল্টাতে উল্টাতে একটা বিশেষ জায়গায় চোখ পড়ল ওনার। এই তো যা খুঁজছিলেন তিনি সেটাই পেয়েছেন। বৃত্তকে কখনোই সম্পূর্ণরূপে ধ্বংস বা শেষ করা যায় না, কিন্তু তার শরীর, তার কায়ারূপকে ধ্বংস করে তাকে কিছু সময়ের জন্য বিলীন করে দেওয়া যায়। আর একমাত্র একজন বা একটি বস্তুর মাধ্যমেই এই বৃত্ত নিধন সম্ভব। পাতা উল্টে এক মনে পড়ে চললেন উনি। ইস, বেচারা উমানাথ কিছুই এসব না জেনে বেঘরে নিজের প্রাণটা দিল। আর সনাতন, কমলি, বেচারারা ও জেগে ওঠার সাথে সাথে ওর পথে পড়ে গিয়েছিল। তবে একটা কথা ঠিক, একে এখনই এখানে না থামাতে পারলে এই অপশক্তি আরও ভয়ঙ্কর কিছু ঘটিয়ে বসবে। খাতা বন্ধ করে ব্যালকনিতে আসলেন তিনি। কি একটা যেন তিনি বুঝেও যেন না বুঝে উঠতে পারছেন না। কি একটা যেন চোখের সামনেই রয়েছে, কিন্তু কিছুতেই পরিষ্কার হচ্ছে না।
কালিয়াকুঠি শ্মশানে 4 মাস পরে আবার আসতে দেখা গেল সেই 10 জনকে। এই কয় মাস কালিয়াকুঠি থেকে দূরে সরে থাকলেও সমস্ত খবর রেখেছেন তারা। সবকটি মৃত্যুর খবর জানার সাথে সাথে তাদের আনন্দ আকাশ ছুঁয়েছে। এই মুহূর্তের জন্য তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। তাদের 1000 গুরুর আত্মস্বর্গ সম্পূর্ণ হলে তবেই বৃত্ত ফিরে আসবেন, এই বিশ্বাস যেন সত্যি হয়েছে। আর সন্ধেবেলায় ওখানে নাকি একটা দীর্ঘ ছায়া শরীরীকে দেখতে পাওয়া যায়। এই খবর শোনার সাথে সাথেই তারা আজকে প্রস্তুতি নিয়েছে। ওই 10 জন 4 মাস পরে আজ আবার শ্মশানে এসেছে। তারা সেদিন শ্মশানে এসেছিল তাদের গুরুর দেহদাহের মাধ্যমে বৃত্ত প্রভুকে আহ্বান জানাতে। আজ এসেছে ওনাকে সুপ্রতিষ্ঠিত করতে। শ্মশানে এসে পুরাতন জায়গা খুঁজে বের করে ওরা। একে একে সাজিয়ে রাখে পঞ্চভূত উপাসনার 5 নৈবেদ্য। পঞ্চভুজ আকারে সেগুলি সাজিয়ে রেখে ওরা মাটিতে বসে। ওদের শুধু চোখগুলো বেরিয়ে রয়েছে, বাকি গোটা শরীর কালো কাপড়ে ঢাকা। ওদের মাঝখানে একটা পঞ্চভুজ, তার প্রতিটি প্রান্তে একটি করে পুজোর নৈবেদ্য, তার মাঝখানে একটি বিশেষ জিনিস। অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে ওদের ওই সব। আগুনের একটা বড় ধুনি জ্বালিয়ে ওরা গোল হয়ে বসে, একযোগে আহ্বান করে ওদের প্রভুকে। ওদের যে নেতা সে কিছুক্ষণ সময় যাওয়ার পরেই একটা ছোট পাঁঠা বের করে মাটির কলসি থেকে, ধারালো অস্ত্র দিয়ে এক মুহূর্তে তার মাথা আলাদা করে দেয়। মাঝখানে রাখা বিশেষ বস্তুটির পাশে সাজিয়ে রাখে ওই কাটা মাথা। এভাবেই এক এক করে ওরা আরও 4টে প্রাণী, ভেড়া, পায়রা, মাছ, বিষাক্ত সাপ কটাকেও হত্যা করে তাদের মাথা নিবেদন করে। ওরা অদ্ভুত একটা ভাষায় মন্ত্র পাঠ করে। ওরা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ওই আগুনকে কেন্দ্র করে গোল হয়ে নাচতে শুরু করে আর নিজের শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ফেলতে থাকে এই আগুনে। প্রায় উন্মত্ত হয়ে ওঠে ওরা। তারস্বরে ওদের মন্ত্রপাঠ আর নাচ যেন একটা আসন্ন অশুভ কিছুর ইঙ্গিত দেয়। ওরা নিজের মাথার লম্বা চুল টেনে টেনে ছিঁড়ে ফেলে, নিজেদের ধারালো নখ দিয়ে ক্ষত বিক্ষত করে নিজেদেরকে। ওরা যত শারীরিক যন্ত্রণা অনুভব করে ততই উন্মত্তের মতো ডাকতে থাকে ওরা ওদের প্রভুকে। ঠিক তখনই ওদের মাঝখানের আগুনের শিখা হঠাৎই যেন অনেকটা লাফিয়ে ওঠে। একটা বিস্ফোরণ ঘটে যেন ওই আগুনের মধ্যে। চারিদিক আগুন যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। ওরা ছিটকে যায় চারিদিকে। হঠাৎ করে এরকম আগুনের বিস্ফোরণে ওরা চারপাশে ছিটকে পড়ে। কারোর হাত, কারোর পা, কারোর মুখ ঝলসে গেছে, কিন্তু ওরা খুশি, ভীষণ খুশি। কারণ ওদের মাটিতে শুইয়ে রাখা প্রাণীদের মাথাগুলো আর নেই, সেগুলো হঠাৎই অদৃশ্য হয়েছে। আর যে অপরূপ সুন্দর ও বলশালী যুবককে মৃতদেহ ওরা নিয়ে এসেছিল, সেই যুবক এখন ওদের সামনে উঠে দাঁড়িয়ে আছে। আগুনের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে ওই মৃত যুবক। ধীরে ধীরে চোখ খোলার সাথে সাথেই তার টকটকে লাল চোখের মণি চোখে পড়ল সবার। ভীষণ আগুনে তার চামড়ার একটি লোমও পুড়ছে না। স্থির অবিচল হয়ে দাঁড়িয়ে রয়েছে সে আগুনের মাঝে। ওরা সঙ্গে সঙ্গে গোল হয়ে মাথা নিচু করে। সবাই নিজের মাথা নিচু করে ওনাকে সম্মান জানানোর জন্য। সেই যুবকের দেহ এবার সাবলীলভাবে আগুন থেকে বেরিয়ে হেঁটে ওদের সামনে দাঁড়ায়। ওরা আনন্দে আকুল হয়ে ওঠে। হয়েছে ওদের এত চেষ্টা, এত কষ্ট সব সফল হয়েছে। মহাশক্তিধর দানব শ্রেষ্ঠ দেবতাদের অরিবিদ্র অপরূপ সুন্দর যুবকটির দেহে নিজে অবস্থান করেছেন এখন। এবার পৃথিবীর কোনো শক্তি নেই যে ওনাকে পরাজিত করতে পারবে বা থামাতে পারে। আর বৃত্তপ্রভু একবার জেগে উঠেছেন মানে ধ্বংস ও হত্যার স্রোত বয়ে যাবে এই পৃথিবীতে, এটা ভেবেই ওদের আনন্দ হচ্ছে। ওদের নেতা এবারে প্রভুর সামনে এসে হাত জোড় করে দাঁড়ায়। আনন্দে কেঁদে ফেলেছে এই লোকটা। একটা অমিত শক্তিধর বৃত্ত প্রভুর সামনে নিজেকে বড়ই তুচ্ছ মনে হয় ওর। প্রভু বৃত্ত, আমার প্রণাম নিবেদন করি। হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে সেই বৃত্তর মুখে। অস্ফুট মুখে উচ্চারিত হয় শুধু একটি মাত্র শব্দ,
বলি চাই, বলি। লোকটি অবাক হয়। পঞ্চপূজার খতিয়েই তো প্রভুর পূজা করা হয়েছে, কিন্তু তার সেই অবাক ভাব স্থায়ী হবার আগেই একটা টকটকে লাল আগুনের মতো হাত এসে ওর গলা টিপে ধরে। মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলে ওঠে ওর গোটা শরীর। কয়েক মুহূর্তের আর্তনাদ, আর তার মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় লোকটা। বাকি 9 জন এই দৃশ্য দেখে ওদের আনন্দ আর উচ্ছ্বাস এক মুহূর্তে পাল্টে যায় চরম আতঙ্কে আর মৃত্যু ভয়। ওরা যে যেদিকে পারে পালানোর চেষ্টা করে। সমস্ত শ্মশান কাঁপতে থাকে ওদের কান ফাটানো কয়েক মুহূর্তের আর্তনাদ আর চরম যন্ত্রণায়। একটু পরেই ওই শ্মশানে কিছু মানুষের পোড়া ছাই ছাড়া আর কিছুই থাকে না। 10 জন মানুষ কয়েক মুহূর্তের মধ্যেই ছাই ও কালো ধোঁয়ায় পরিণত হয়েছে। আস্তে আস্তে সামনে এগোইছে। তাকে দেখলে যে কেউ একই সঙ্গে বিস্মিত ও আতঙ্কিত হবে। অপূর্ব সুন্দর দেহের গঠন, পেশিবহুল শরীর ও অনিন্দ সুন্দর একখানা মুখ, কিন্তু সেই মুখে জ্বলন্ত রক্তিম চাউনি। ঠোঁটের কোণে ওই ক্রূর নিষ্ঠুর হাসি, আর চাউনিতে যেন এক সর্বগ্রাসী ক্ষুধা। ধীরে ধীরে সে আকাশের দিকে মুখ তুলে তাকালো। উত্তর আকাশের রং হঠাৎ লাল হয়ে উঠেছে। তার মধ্যেই একটা উল্কা খসার দৃশ্য দেখেই নিজেই হেসে উঠল সে। সময় হয়েছে তার জাগরণের সময় সম্পূর্ণ। ব্যালকনিতে বসে কখন ঘুমিয়ে পড়েছিলেন সমাজপতিবাবু ওনার মনে নেই। হঠাৎ ঘুম ভাঙতেই কেমন একটা অস্বস্তি হয় ওনার মনে। উঠে দাঁড়াতেই আকাশের দিকে চোখ যায় ওনার। উনি অবাক হয়ে দেখেন উত্তর আকাশ পুরো লাল। একটা ঘন কালো মেঘ যেন আস্তে আস্তে গোটা আকাশটাকে ঘিরে ফেলেছে। আর মেঘটা আসছে ওই পশ্চিম দিক থেকে, যেদিকে কালিয়াকুঠি। সর্বনাশ! কি ঘটেছে সেটা বুঝতে পেরেই যেন একরাশ দুশ্চিন্তা জমে ওঠে ওনার মনে। এই হঠাৎ আকাশের রং লাল হয়ে যাওয়া, হঠাৎ করে এই ঘন কালো মেঘের আগমন, আর অদ্ভুতভাবে এই প্রকৃতির একদম স্থির নিস্তব্ধ হয়ে যাওয়া, এই সব কিছুই যেন কোনো আসন্ন বিশাল দুর্যোগের ইঙ্গিত। আর একটাই অর্থ হয় এর, বৃত্ত জেগে উঠেছে তার পূর্ণ শক্তিতে। এটা ভেবেই চোয়াল শক্ত হয়ে যায় ওনার। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বৃত্ত জেগে উঠেছে, সে যে চুপচাপ বসে থাকবে না বলাই বাহুল্য। কিন্তু যে কোনোভাবেই হোক তাকে থামাতে হবে। খুব তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে প্রয়োজনীয় কয়েকটি জিনিস ব্যাগে ভরেই বেরিয়ে পড়লেন উনি। গন্তব্য একটাই এখন, কালিয়াকুঠি। দামোদরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় ভালো করে অনুভব করলেন আশপাশ হঠাৎ কেমনই নিস্তব্ধ হয়ে গেছে। একটা গাছের পাতাও নড়ছে না। অদ্ভুত একটা থমথমে ভাব। এখন সূর্যোদয়ের সময়, কিন্তু কেমন একটা ঝড়ের আগের কালো অন্ধকার যেন ঢেকে দিয়েছে সবকিছুকে। বাতাস হঠাৎ করেই কেমন থেমে গেছে। উনি হনহন করে পা চালিয়ে চললেন কালিয়াকুঠি। হনহন করে হেঁটে চলেছিলেন দুর্গাবাহন সমাজপতিবাবু। সবে সূর্যোদয় হয়েছে। কিছুক্ষণ আগেও ভোরের নরম আলোয় আলোকিত ছিল চারিদিক। এখন সেখানে রাত্রির কালো অন্ধকার নেমে এসেছে। যখন কালো মেঘে আকাশ এতটাই ঢেকে গেছে যে রাত্রিটাকেও হার মানায়, তার মধ্যেই উনি লক্ষ্য করলেন উত্তর আকাশ ক্রমেই লাল টকটকে হয়ে উঠেছে। ভীষণ গতিবেগে হাওয়া বইছে, এতটা জোরে যেন উড়িয়ে নিয়ে যাবে সব কিছু। অদ্ভুত একটা ধুলোর ঘূর্ণিঝড় যেন সৃষ্টি হয়েছে, যার ফলে 2 হাতের দূরের জিনিসটাকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। তবুও উনি মনের জোরেই হেঁটে চলেছেন। হেঁটে যখন নদীর পাড়ের বাঁধের রাস্তা ধরলেন, নদীর দিকে চোখ গেল ওনার। সভয়ে তাকিয়ে দেখলেন নদীর বুকে আড়াআড়ি উল্টো স্রোত বইছে কয়েক জায়গায়। একটু পরেই একটা দমকা ঘূর্ণি যেন জঙ্গল থেকে বেরিয়ে ছুটে গেল নদীর দিকে, আর সজোরে আছড়ে পড়ল নদীর বুকে। অনেকটা জল যেন মুহূর্তের মধ্যেই সেই বাতাসের ঘূর্ণিতে পড়ে লাফিয়ে উঠল। অনেকটা উঁচু একটা জলস্তম্ভ তৈরি হয়েছে, আছড়ে পড়ল নদীর পাড়ে। একটা
দুটো, তিনটে করে জল স্তম্ভ তৈরি হয়েছে আর প্রচণ্ড বেগে আছড়ে পড়ছে নদীর বাঁধে। প্রমাদ গুনলেন উনি, এভাবে চললে কিছুক্ষণের মধ্যে নদীর বাঁধ ভেঙে পড়বে আর পার্শ্ববর্তী 3টি এলাকা একদম ভেসে যাবে। কোনোভাবে এগোচ্ছিলেন তিনি, তখনই একটা গুম গুম শব্দ শুনতে পেলেন। এই শব্দ যেন পৃথিবীর বহু গভীর থেকে উঠে আসছে। ঠিক তখনই পায়ের নিচে মাটিতে কেঁপে উঠল বিকট শব্দে। উনি লাফ দিয়ে সরে গেলেন। বাঁধের রাস্তায় একটা লম্বা গভীর ফাটল সৃষ্টি হয়েছে আর পরক্ষণেই বাঁধের একটা অংশ ভেঙে পড়ল নদীর বুকে। ওনারই পায়ের নিচে মাটি এখন কাঁপছে। নদীর বুকে একটার পর একটা জলস্তম্ভ তৈরি হয়েছে আর আছড়ে পড়ছে নদীর পাড়ে। গোটা এলাকা জুড়ে একটা ভীষণ ঘূর্ণিঝড় বইছে। বাতাসের প্রচণ্ড ধাক্কায় সামনে এগোনো কার্যত অসম্ভব। বৃত্ত পঞ্চভূত বিদ্যার প্রয়োগ করছে, নিজের মনেই দাঁতে দাঁত চিপে বললেন উনি। বৃত্ত জল, মাটি, বায়ু, আগুন ও আকাশ, এই 5টি উপাদানকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তারই প্রয়োগ ঘটাচ্ছে সে। লাফ দিয়ে বাঁধ থেকে নেমে কোনোভাবে জঙ্গলের রাস্তা ধরেন উনি। পায়ের নিচে মাটি একদম থর থর করে কাঁপছে। প্রচণ্ড শব্দে ওনার সামনে একটা বড় নিম গাছ ভেঙে আছড়ে পড়ল মাটি। জঙ্গলের গাছপালাগুলোকে উনি ধরে যেন সর্বশক্তি দিয়ে ঝাঁকাচ্ছেন। এক মুহূর্ত দেরি করলে ওই গাছের নিচেই চাপা পড়তেন উনি। পায়ের তলায় কাঁপতে থাকা মাটি আর পাগলের মতো দুলতে থাকা গাছপালার মধ্যে দিয়েই কোনোভাবে এগিয়ে যাচ্ছেন উনি। থামাতেই হবে, যেভাবেই হোক এই প্রলয়করী দানবকে থামাতেই হবে। জঙ্গলের ভেতরে যখন পৌঁছলেন দেখতে পেলেন বৃত্তকে। ঠিক যেখানে ওই বড় চিতার ছাইয়ের অবশেষ পড়ে রয়েছে সেখানেই দাঁড়িয়ে সে। 2 চোখ বন্ধ আর 2 হাত 2 বিশেষ মুদ্রায় দুদিকে ছড়ানো। একটা হালকা লালচে হলুদ আগুনের শিখা ঘিরে রয়েছে তাকে। আচ্ছা, এই দানব তাহলে পঞ্চবিনাশিনী মুদ্রার প্রয়োগেই ধ্বংস ঘটাচ্ছে। এই মুহূর্তে নিজের কাঁধের ব্যাগ নামিয়ে রাখলেন। ব্যাগ থেকে বের করলেন ওনার বিশেষ দক্ষিণাবর্ত মহানাথ শঙ্খ। এই শঙ্খ এতটাই বড় ও ভারী যে কারোর পক্ষেই একে একেবারে বাজানো সম্ভব নয়, কিন্তু সমাজপতিবাবু জানেন একে বাজানোর বিশেষ কৌশল। পিছনের হাঁটু গেড়ে বসে আর সামনের হাঁটুর ওপরে 2 হাত রেখে শঙ্খ 2 হাতে ধরে সর্বশক্তি দিয়ে ফুঁ দিলেন উনি। একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। একটা ভীষণ গুরু গম্ভীর শব্দস্রোত যেন মুক্তি পেল। একটা গভীর শব্দস্রোত যেন বন্যার জলের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। কোনো সাধারণ মানুষের পক্ষে এই শঙ্খধ্বনির তীব্রতা সহ্য করা অসম্ভব। প্রায় টানা 2 মিনিট ব্যাপী এই তীব্র গম্ভীর শঙ্খের মহানাদ সব কিছুকে কাঁপিয়ে দিয়ে গেল। থামলেন। ঝড় থেমে গেছে, মাটির কম্পন থেমে গেছে, আর বৃত্ত অবাক হয়ে চোখ খুলে তাকিয়েছে। বৃত্ত কল্পনাতেও মনে হয় ভাবেনি একজন সাধারণ মানুষের পক্ষে এই দক্ষিণাবর্ত শঙ্খধ্বনিকে এরকম মহানাদ সৃষ্টি করা সম্ভব। অবাক হয়ে তাকিয়ে দেখছে সে। এক মুহূর্তও থামল না সে। পরক্ষণেই বিপুল আক্রোশে নিজের 2 হাত সামনে এক বিন্দুতে এনে সর্বশক্তি দিয়ে এক বিরাট হুঙ্কার দিল সে। হাত এক জায়গায় টেনে বিকট করতালির সাথে সাথেই একটা প্রচণ্ড বাতাসের ঘূর্ণি ছুটে গেল সমাজপতি বাবুর দিকে। নিজের সমস্ত মানসিক শক্তির বলে আবার শঙ্খে ফুঁ দিলেন উনি। এবার 2 হাতে শঙ্খ ধরে সামনে মুখের ওপর তুলে প্রচণ্ড একটা ধাক্কায় ছিটকে পড়ল বৃত্ত। এত অবাক সে আগে কখনো হয়নি। এই পাঞ্চজন্য নামক দক্ষিণাবর্ত শঙ্খ একজন সাধারণ মানুষ পেল কিভাবে? আর মানুষের পক্ষে বাজানো তো দূরের কথা, একে 2 হাতে তোলার সম্ভব নয়। সমাজপতি বাবু এবারে মহানাদ ধ্বনি সৃষ্টি করতেই বাতাসের ঘূর্ণি ভেঙে ছড়িয়ে পড়ল চারিপাশে। উঠে দাঁড়ালো বৃত্ত। অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে সে সামনের জনের দিকে। কিভাবে একজন সাধারণ মানুষ এই প্রাচীন গুপ্তবিদ্যা আয়ত্ত করলো, আর কিভাবেই বা সে এই মহাশঙ্খ পাঞ্চজন্য বাজাতে সক্ষম হলো? কিছুতেই তিনি বুঝতে পারছেন না।
জঙ্গলের গাছপালা এতক্ষণ অবধি পাগলের মতো ঝড়ে মাথা দোলাচ্ছিল, তারাও থেমে গেছে। গোটা কালিয়াকুঠি জুড়ে এক অদ্ভুত নীরবতা। বৃত্তের ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত একটা হাসি। দুই হাতের আঙুলগুলো এক জায়গায় এনে মুঠি বন্ধ করে পরক্ষণে দুই হাত দুদিকে ছড়িয়ে দিল সে। প্রবল একটা হুঙ্কার ছাড়ল সে মুখে। বৃত্তের দুই হাতের নিচেই জ্বলে উঠল আগুন। সেই আগুনের শিখা এক মুহূর্তে ছড়িয়ে পড়ল চারিপাশে। মুহূর্তের মধ্যে আশেপাশের গাছগুলি গ্রাস করে নিল লেলিহান আগুনের শিখা। নিজের মনেই হাসলেন সমাজপতিবাবু। উনি আগেই জানতেন এই দানব পঞ্চানাশিনী বিদ্যা প্রয়োগ করবেই। আগুনের শিখা ওনার দিকে এগিয়ে আসার সাথে সাথেই উনি ব্যাগ থেকে বের করলেন একটি ভারী কিন্তু তীক্ষ্ণ পাথরের শলাখা। দৌড়তে শুরু করে বৃত্ত যেখানে দাঁড়িয়ে আছে তার চারপাশে একটা বৃত্তকার রেখা টানতে শুরু করলেন উনি দৌড়াচ্ছেন আর রেখা টানছেন মাটিতে ওই পাথরের শালাখা দিয়ে। আগুনের উত্তাপ ওনার গায়ে লেগেছে। আগুনের হলকা ওনার জামা কাপড় পুড়িয়ে দিচ্ছে। ভ্রুক্ষেপ নেই ওনার। বৃত্তকে যেভাবেই হোক এই কণ্ডিতে বেঁধে ফেলতেই হবে। কাজ শেষ করে দেখলেন ওনার দুই হাত, গায়ের জামা, মুখ অনেকটাই আগুনের তাপে পুড়ে গেছে। কিন্তু বৃত্ত হাজার চেষ্টা করেও ওই গণ্ডির বাইরে আগুনের শিখা ছড়াতে পারছে না। কিন্তু এভাবে তো তাকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। উনি কিছুক্ষণের জন্য ওনাকে আটকাতে পারেন ঠিকই, কিন্তু থামাতে পারবেন না। হঠাৎই বৃত্ত তার দুই হাত টেনে নিতেই এক নিমেষে আগুনের শিখা কোথায় মিলিয়ে গেল। মূর্খ, তোমার সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। দুর্গাবাহন, আমাকে কোনোভাবেই তুমি ধ্বংস করতে পারবে না, পারবে না। দুর্গাবাহন, তুমি ব্যর্থ। চলে যাও, চলে যাও এখান থেকে। আমাকে তুমি কোনোদিন ধ্বংস করতে পারবে না, পারবে না। সেটা আমি জানি, কিন্তু তাই বলে তোমাকে সফল হতেও দেব না। অদ্ভুত একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল বৃত্তের মুখে। সে দেব বিজয়ী, স্বর্গ বিজয়ী বৃত্ত, যার বিনাশ নেই, তাকে আস্ফালন দেখাচ্ছে এক সাধারণ মানুষ। কোনো ধারণাই নেই কি অসীম শক্তিশালী সে। সমাজপতিবাবু হঠাৎই একটা অস্ফুট গুঞ্জন ধ্বনি শুনতে পেলেন। পর মুহূর্তে ওপরে তাকাতেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। কালো চাদরের মতো এক ঝাঁক কাক বিকট শব্দ নেমে আসছে নিচে তারই দিকে। মনোবিভ্রম বিদ্যা, অস্ফুটে বললেন তিনি। বৃত্ত এবারে দানবের চিরাচরিত অস্ত্র মায়াজাল বা মনোবিভ্রম প্রয়োগ করছে। এক ঝাঁক কাক বিকট শব্দে নিচে নেমে আসছে তাকেই লক্ষ্য করে। তাদের বিকট মুখের হাঁ আর তীব্র চাহনি বলে দিচ্ছে তারা কতটা হিংস্র। দম বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন সমাজপতিবাবু। উনি জানেন এই সবটাই দৃষ্টি বিভ্রম, কিন্তু এত আসল করে একে সৃষ্টি করা হয় যে যে কেউই এতে ভয় পেতে বাধ্য। আর ভয় পেলেই মৃত্যু নিশ্চিত। উনি স্থির অচঞ্চলভাবেই দাঁড়িয়ে রইলেন। কাকের দল একদম তার গায়ের ওপরে এসে পড়েছে প্রবল গতিবেগে। ঝাঁপিয়ে পড়ল তারা তার ওপরে, কিন্তু উনি জানেন এই সবটাই মায়া। কাকের দল ওনার ওপরে এসে ঝাঁপিয়ে পড়লেও ওনাকে স্পর্শ করতে পারছে না। উনি স্থির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, চোখের পাতাও পড়ছে না তার। শব্দটা কানে যেতেই একটা ঠান্ডা স্পর্শ পেলেন ওনার দুই পায়ে। উনি বুঝতে পারছেন দুটো সরীসৃপ ওনার দুই পা জড়িয়ে ধরেছে। তাদের ঠান্ডা স্পর্শ পাচ্ছেন উনি, কিন্তু এখন এক মুহূর্তের জন্যও ওনার মনঃসংযোগ বিচ্ছিন্ন হলে ওনার মৃত্যু নিশ্চিত। প্রাণপণে নিজের সমস্ত মানসিক শক্তি দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন উনি। কতক্ষণ এভাবে কেটেছে উনি জানেন না। যখন খেয়াল হলো দেখলেন হঠাৎ করেই চারিদিক নিকষ কালো অন্ধকারে ডুবে গেছে। কাকের দল কোথায় মিশে গেছে, ওই হিংস্র সরীসৃপ দুটোও নেই এখানে। ঠিক তখনই ওনার মনে হলো কে যেন ওনার মনের মধ্যে কথা বলছে। কেউ যেন তার মনের মধ্যে প্রবেশ করে তার মানসিক সত্তাকে অধিকার করতে চাইছে।
অদ্ভুত একটা ক্লেদ ও কুটিলতা মাথা তুলছে ওনার মধ্যে। নিজের ভেতরেই যেন অদ্ভুত একটা ভালো ও খারাপের দ্বন্দ্ব অনুভব করছেন উনি। আস্তে আস্তে একটা চরম অশুভ সত্তা যেন বন্দি করে ফেলতে চাইছে ওনাকে। অসম্ভব জোরেই কে যেন ওনার দুই কানে, ওনার মনে বারবার পৃথিবীর সমস্ত পাপ ঢেলে দিতে চাইছে। উনি মাটিতে বসে নিজের দুই হাত দিয়ে সজোরে নিজের মাথা চেপে ধরলেন। একটু একটু করে এই দানব তার সমস্ত সত্তাকে দখল করে ফেলেছে। এই দানব জানে উনি এখনই তা হতে দেবেন না, তাই প্রবল মানসিক চাপ দিচ্ছে সে। দুর্গাবাহন বাবুর মাথা চেপে ধরে আর্তনাদ করে উঠলেন। ওনার মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। ওনার দুই চোখের দৃষ্টি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। ওনার মুখে জেগে উঠছে একটা কুটিল হাসি, কিন্তু তাও কোথাও যেন ওনার অবশিষ্ট সত্তা ওনাকে বলছে যে তুমি দুর্গাবাহন সমাজপতি। একটা তীব্র ইচ্ছা শক্তিকে নিজের সমস্ত মনের জোরটুকু দিয়ে প্রাণপণে নিজেকে উদ্ধার করার চেষ্টা করলেন। পর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন উনি। একটা কালো অন্ধকার ছায়া আস্তে আস্তে ওনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে। পরক্ষণেই সেই ছায়াটা আকার নিল একটা মানুষের শরীরের। বৃত্ত অবাক ও একটু হলেও ভয় পেয়েছে সে। আজ পর্যন্ত তাকে কেউ এইভাবে কোনো মানসিক বলে পরাজিত করতে পারেনি, আর এ এক সামান্য মানব তার সবকটি প্রচেষ্টা একের পর এক ব্যর্থ করে দিচ্ছে। বেশ, যখন সে জিতবে না তখন সে কোনো কিছুই অস্তিত্ব রাখবে না। বৃত্ত সমস্ত চেতনা দিয়ে আকাশের দিকে হাত তুলতেই ওই কালো অন্ধকারের মধ্যে ঝলসে উঠল বিদ্যুতের শিখা। একের পর এক বিদ্যুতের প্রবল শিখা এসে আছড়ে পড়তে শুরু করলো পৃথিবীতে। অনেক কষ্টে চোখ খুললেন সমাজপতিবাবু। শরীরের সমস্ত শক্তি আর চেতনা এই দানবের সাথে লড়তে গিয়ে নিঃশেষ প্রায়। কিন্তু তার মধ্যেই বুঝতে পারলেন এই দানব কি করতে চলেছে। প্রাকৃতিক বিপর্যয় ঘটিয়ে অসংখ্য মানুষের মৃত্যু ঘটাতে চায় সে। একটু খেয়াল করতেই যেন ওনার কানে আসলো দূরে অনেক মানুষের আকুল চিৎকার আর কান্না। একের পর এক বিদ্যুতের শিখা আছড়ে পড়ছে মাটিতে, আর উনি যেন শুনতে পাচ্ছেন ওই অসহায় মানুষগুলোর আকুল কান্না। হঠাৎ পায়ে জলের স্পর্শ পেতেই শিউরে উঠলেন উনি। বাঁধ ভেঙে জল হু হু করে ঢুকছে। কিছুক্ষণ পরেই গ্রাম তিনটে ভেসে যাবে নদীর জলে। শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু নিয়ে উঠে দাঁড়ালেন। প্রবলভাবে মনঃসংযোগ করার চেষ্টা করছেন উনি। এদিকে প্রতি মুহূর্তে জলের উচ্চতা বাড়ছে। বৃত্ত সফল সব কিছুকে ধ্বংস করে দিতে। ঠিক তখনই একটা বড় গাছ ভেঙে পড়ল ওনার সামনে। প্রবল জলের স্রোতে বেশ কিছু বড় গাছ মাটি সরে উপড়ে পড়ছে। উনি জানেন যেভাবেই হোক একে থামাতেই হবে। উনি আপ্রাণ ভাবার চেষ্টা করছেন কোনো একটা উপায়, কোনো একটা কিছু যদি সম্ভব হয়। ঠিক তখনই ওনার পায়ে একটা ভারী ও শক্ত কিছু স্পর্শ পেলেন উনি। নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে শুধু গাছপালাই ভেসে আসেনি, তার সাথে ভেসে এসেছে একটি বহু প্রাচীন পাথরের মূর্তি। এক ঝলক দেখেই বুঝলেন এই মূর্তির অস্তিত্বের কথাই প্রথম দিন সন্দেহ হয়েছিল ওনার। ওই বড় পাথরের চাতাল এই মূর্তির বেদি ছিল। তখন নদীর তলদেশের ওই চওড়া পাথরের যে স্পর্শ পেয়েছিলেন উনি, ওখানেই ছিল মন্দিরের গর্ভগৃহ। খড়কুটো আঁকড়ে ধরার মতো সেই পাথরের মূর্তির গায়ে হাত দিলেন তিনি। এই তো সব মিলে যাচ্ছে। ডান হাতে ধরা পাঞ্চজন্য, বাম হাতে সেই মহাচক্র, নিচের এক হাতে ধরা প্রস্ফুটিত পদ্ম, আর তার পাশের হাতের দিকে চোখ যেতেই ভীষণ চমকে উঠলেন উনি। যে হাতে কৌমুদুকি থাকার কথা সেখানে শোভা পাচ্ছে মারণ প্রাণহাতি বজ্র। সংহিতের মতো ওই পাথরে খোদাই করা বজ্র স্পর্শ করলেন তিনি। ভীষণ অবাক হলেন যে একটা পাথরের লাঠির মতো ওই বজ্র তার হাতে উঠে আসলো। প্রায় 1.5 ফুট লম্বা অপরূপ কারুকার্য মণ্ডিত পাথরের বজ্র। বৃত্ত তাকিয়েছে এদিকে। ওনার হাতের ওই বজ্রটা ও খুব ভালো করেই চেনে। এর আগেও একবার ওই বস্তুর সঙ্গে পরিচয় হয়েছে তার। এই প্রথম লক্ষ্য করেন উনি। বৃত্তের 2 চোখে ফুটে উঠেছে ভয় এবং আতঙ্ক। ডান হাতের মুঠিতে ওই পাথরের বজ্র চেপে ধরে এক মুহূর্তে প্রভুকে স্মরণ করে শরীরের সব শক্তি দিয়ে ছুঁড়ে দেন ওই দানবের দিকে।
বজ্র ছুড়ে দেওয়া মাত্র একটা তীব্র উজ্জ্বল সাদা আগুনের শিখায় পাল্টে যায়। অদ্ভুত নীল আলো বিচ্ছুরণ হচ্ছে তার থেকে, আর প্রচণ্ড একটা সাদা আলোর শিখা যেন এগিয়ে যাচ্ছে বৃত্তকে লক্ষ্য করে। বৃত্ত প্রাণপণে পেছনে সরার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই বজ্র গিয়ে সোজা বিঁধে যায় তার বুকে। এক মুহূর্তের অপেক্ষা, প্রচণ্ড একটা আলোর বিস্ফোরণ যেন ঘিরে ধরে চারিদিক। চারিদিক একটা চোখ বন্ধ করা আলোর ঝলকে ভেসে যায়। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে উনি। কতক্ষণ পরে ওনার জ্ঞান ফিরেছে উনি সেটা নিজেও জানেন না। চোখ খুলতেই মনে হয় ওই মূর্তির কথা। অবাক হয়ে দেখেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী সেই চতুর্বাহু বিশিষ্ট এই মূর্তিকে। অবিরাম এক আনন্দে ওনার দুই চোখ ভেসে যায় জলে। নিজের দুই হাত জড়ো করে কপালে ঠেকান উনি প্রথম দিন যেদিন ওই পাথরের চাতালের লেখাগুলো পড়েছিলেন, সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন খ্রিস্টীয় 2য়-3য় শতকে এখানে একটি সুপ্রাচীন বিষ্ণু মন্দিরের কথা। প্রায় 2000 বছর আগে দামোদর বর্তমান গতিপথ থেকে অনেকটাই দূরে বইত, আর নদীর ওই খাতেই ছিল এই সুপ্রাচীন বিষ্ণু মন্দির। হঠাৎই এই প্রথম পাখির ডাক কানে আসলো ওনার। এই প্রথম যেন এই কালিয়াকুঠিতে পাখির ডাক শুনতে পেলেন উনি। গাছপালার ফাঁক দিয়ে ভারী মিষ্টি রোদে আলোয় ভরে উঠেছে চারিদিক। দুই হাত দিয়ে পরম ভালোবাসায় ওই পাথরের মূর্তিকে তুলে বুকে জড়িয়ে ধরলেন উনি। আস্তে আস্তে জঙ্গলের পথে হাঁটতে শুরু করলেন লোকালয়ের দিকে। ঈশ্বর মানুষকে দিয়েছেন বুদ্ধি, দিয়েছেন চেতনা, কিন্তু যেটা তিনি সবথেকে বেশি মানুষকে অর্জন করতে শেখান তা হলো আত্মবিশ্বাস ও মনোবল। সংকল্প যদি দৃঢ় হয়, মনোবল যদি কঠিন হয়, আর একাগ্রতা যদি অজেয় হয়, তাহলে স্বয়ং ঈশ্বরই তার পথ প্রস্তুত করে দেন। মূর্খ মানুষ বিপদে পড়লে হয় তাকে ভুলে যায়, না হলে আগেই আত্মসমর্পণ করে বসে। সে একবারও ভাবে না ঈশ্বর তাকে অপার শক্তি ও ক্ষমতা দিয়েছেন, কিন্তু সবথেকে বেশি দিয়েছেন নিজের প্রতি আত্মবিশ্বাস। তাহলে কেমন লাগলো শ্রোতা বন্ধুরা আমাদের আজকের নিবেদন? আশা করি ভালোই লেগেছে। আর যদি ভালো, খারাপ বা অন্য কিছু লেগেও থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আপনার পরিবার, পরিজন এবং নিকটবর্তী বন্ধু বান্ধবদের মধ্যেও অবশ্যই কিন্তু গল্পটিকে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের গল্পে বৃত্তের উপাসকের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, উমানাথ তান্ত্রিকের চরিত্রে দীপম, সনাতন ডোমের চরিত্রে নীল, দুর্গাবাহন সমাজপতির চরিত্রে প্রদীপ্ত, রতন দাসের চরিত্রে মৈনাক, দেবেশ্বর বাবুর চরিত্রে পার্থ এবং গল্পে বৃত্রাসুরের চরিত্রে আমি রমাকান্ত যথাক্রমে ভয়েস ওভার করেছি। আমাদের আজকের গল্পে শব্দগ্রহণ, শব্দ সংযোজন এবং আবহ পরিকল্পনায় রয়েছি আমি, এবং গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো বিদায়। খুব শীঘ্রই ফিরছি নতুন একটি গল্প নিয়ে, বলতে পারেন নতুন একটি অ্যাডভেঞ্চার নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।